আপনার মতো মেয়েকে শয্যাসঙ্গী করা গেলেও কখনো বউ করা যায় না। স্বনামধন্য এমপি ইশতিরাক এহসান মুসাবের মুখ থেকে এ ধরনের কথা শুনে লজ্জায় অপমানের চেহারা এইটুকু হয়ে যায় অনুত্থা ইবনাতের মুখের রানে। কথা বলতে ভুলে যায় অনুত্থা। হাঁ করে মুসাবের দিকে তাকিয়ে থাকে। রাগে ক্রোধে মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতো অসভ্য জানোয়ার ছেলেকে আমি কখনো বিয়ে করব না। চরিত্রহীন পুরুষ। অনুত্থার কথা শেষ হতেই ঘাড় বাঁকা করে হাসে মুসাব। 2 দিনের মেয়ে উড়ে এসে তাকে বলছে চরিত্রহীন পুরুষ। কথায় আর কাজে মিল করে দেওয়ার ইচ্ছা উদয় হয় মনে। মনের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে করব? আমার এত খারাপ দিন আসেনি। ইউ নো হোয়াট। ইস্তিরাক এহসান মোসাব হাতের তুড়ি বাজালে আরো ভালো মেয়ে পেয়ে যাবে। গায়ে আগুন জ্বালানোর মতো কথা শুনে ক্ষিপ্ত হয় অনুত্থা। রাগে দুঃখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মুসাবের মুখে তখনও বাঁকা হাসি। অনুত্থা বুকে হাত গুজে কঠিন স্বরে শুধোয়, প্রথমত আমি পলিটিক্স অপছন্দ করি। দ্বিতীয়ত আপনার মতো অহংকারী অসৎ পুরুষকে আমি বিয়ে করব না, কখনোই না। সো বাড়িতে গিয়ে সুন্দর করে বিয়েটা ভেঙে দিবেন। মিস অনুত্থা ইবনাথ, আপনি আমার নামের শেষে যে বিশেষণগুলো যুক্ত করেছেন সেগুলো একটা একটা করে সত্য প্রমাণ করে দিব। কথা ধরনের প্রশ্ন করলেও অনুত্থার জবাবের অপেক্ষা করে না পুরুষ। এগিয়ে আসে অনুত্থার দিকে। মনে মনে বেশ ঘাবড়ে যায় রমণী, কিন্তু তাও ঠায় দাঁড়িয়ে থাকে। মুসাব এগিয়ে এসে অনুত্থার গা ঘেঁষে দাঁড়ায়। এক হাতে রমণীর কপালের চুলগুলো গুজে দেয় কানের পিছনে। অনুথার মুখ ক্রমশ শক্ত হয়ে আসে। মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগেই মুসাব ওর চুলের মুঠি চেপে ধরে শক্ত করে। ব্যথায় চোখ টলমল করে ওঠে ওর। মুসাব ওইভাবে বলল, পরের বার কথা বলার সময় একবার ভাববেন কার সাথে কথা বলেন মিস অনুত্থা ইবনাথ, না হলে এর থেকেও খারাপ অবস্থা করে ফেলবো। আফটার অল অসৎ মানুষ বলে কথা। কথা শেষ করে মুসাব সরে আসে। এখানে আসার পর থেকে একটার পর একটা অপমান নিতে পারে না অনুত্থা। আশেপাশে তাকিয়ে দেখে তারা দুজন ব্যতীত আর কারো ছায়াও নেই সারা রেস্টুরেন্ট জুড়ে। কিঞ্চিত হাসেও। মুসাব যে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে বুঝতে বাকি থাকে না ওর। ওর দৌলতে জায়গাটা জনমানব শূন্য। সুযোগটা কাজে লাগায় অনুত্থা। টেবিলে তাকিয়ে দেখে ছোট্ট একটা ছুরি আছে। এক নিমিষে সেটা হাতে তুলে নেয় অনুত্থা। পরপর আঘাত করে মুসাবের বাম হাতে। আকস্মিক ঘটনা হতভম্ব হয়ে যায় মুসাব। আঘাত করে থেমে থাকে না অনুত্থা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি আমাকে সহজ সরল ভেবে থার্ড ক্লাস মেয়ে বলে ইচ্ছা মতো অপমান করবেন। আমি তো চুপচাপ হজম করার মতো মেয়ে নই। কথা বলার আগে ভেবে দেখবেন কার সাথে কথা বলছেন। কথা শেষ করে রাগে হনহন করে বের হয়ে যায় অনুত্থা। মুসাব এতটাই বোকা বনে গিয়েছে যে শূন্য দৃষ্টিতে অনুত্থার যাওয়ার পানে তাকিয়ে আছে। সামান্য একটা মেয়ে কত দুঃসাহসিক কাজ করে গিয়েছে। মুসাব ভেবে পায় না এই মেয়ে এত সাহস থেকে পায়। ওর সম্পর্কে যতটুকু খোঁজ নিয়েছে তার উত্তর আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তবে কি নাহিদ তাকে মেয়েটার সম্পর্কে ভুল ইনফরমেশন দিয়েছে? অনুত্থা যেতেই মুসাবের সিকিউরিটি গার্ড দুজন দৌড়ে আসে। স্যারের হাতে ফিনকি দিয়ে রক্ত ঝরতে দেখে বেশ ভয় পায় ওরা। নাহিদ ছেলেটা মুসাবের হাত ধরে বিচলিত হয়ে বলল, ভাই, আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। কে করেছে আঘাত? নাহিদের দিকে চোখ রাঙিয়ে তাকায় মুসাব। তেরাভাবে জবাব দেয়, অনুত্থা ইবনাথকে ডেকে আনো, দেখিয়ে দিবে কিভাবে আঘাত করেছে। হাতে একটা রুমাল পেঁচিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মুসাব। মনে মনে হিসাব করে কিভাবে অনুত্থা ইবনাথকে সায়স্তা করা যায়। এত বড় কাজ করেছে, এমনি এমনি তো ছেড়ে দেওয়া যায় না। তার জন্য যদি ওই বেয়াদব মেয়েকে বিয়ে করতে হয় তাতেও রাজি আছে মুসাব। কিন্তু ওর মনে হয় না সামান্য একটা মেয়েকে সায়স্তা করার জন্য ওকে বিয়ে করতে হবে। এ ধরনের মেয়ে বিয়ে করতে বলে কিভাবে ওর দাদু? মেধা, মিশকা আর রাহি 3 বান্ধবী হাসি ঠাট্টা করতে করতে ভার্সিটি চত্বর থেকে বের হয়। মেধা রাহির বাহুতে চাপ দিয়ে বলল, যাবি তো এখন আবিদ ভাইয়ের সাথে দেখা করতে। এদিকে আমাদের চাঁদেও চেনে না, সূর্যও চেনে না। মেধার কথায় হুহা করে হেসে ওঠে মিশকা। রাহি মুখ ভোতা করে বলল, 3 জনের মধ্যে একজন মিঙ্গেল হলে যা হয়। তোর আশিকের অভাব আছে? ওই দেখ মুগ্ধ ভাইয়া, নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। ওদের থেকে কয়েক হাত দূরে মুগ্ধ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে মোবাইল, দৃষ্টি সেথায়। যে কেউ দেখলে বলবে ছেলেটা এখানে দাঁড়িয়ে মোবাইল টিপে অলস সময় কাটায়। অথচ মোদ্দা কথা হলো মেধার জন্য অপেক্ষা করছে ছেলেটা। ও তাকে পাশ কাটিয়ে যাবে, যাওয়ার সময় পথ আটকে 2-1টা কথা বলবে, বিরক্ত করবে। এই জিনিসটা ওদের ফ্রেন্ড সার্কেলের কাছে সাধারণ বিষয় বলে মনে হলেও মেধার মনে হয় বখাটেপনা। একটা বখাটে ছেলে আরেকটা মেয়ের পথ আটকে উল্টোপাল্টা কথা বলে। মেধা ওদেরকে চোখের ইশারায় বলল পায়ের গতি বাড়িয়ে দিতে। 3জনে জোরে হেঁটে মুগ্ধকে ক্রস করতে নিলে ছেলেটা বলে ওঠে, এই সুন্দরী রমণী,
এভাবে চলে গেলে তো বুকে লাগে। পথ আটকে ওদের সামনে যায় মুগ্ধ। বিরক্ত হয় মেধা। ওর ভাই যদি এই ছেলে সম্পর্কে কিছু জানে তাহলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবে। মেধা চোখ মুখ কুঁচকে বলল, মুগ্ধ ভাই পথ ছাড়েন। ফোন ধরো না কেন? সিনিয়রের মতো থাকেন না, জুনিয়রদের ডিস্টার্ব করেন কেন? একটু ভুল বলেছ, জুনিয়রদের ডিস্টার্ব করি না, শুধু তোমাকে করি, ভাল লাগে। অতিরিক্ত রাগ হয় মেধার। দাঁতে দাঁত চেপে বলল, আপনি নিশ্চয়ই জানেন আমি কার বোন। ইশতিয়াক এহসান মুসাফ যদি জানে তার বোনকে আপনার মতো একটা বখাটে ছেলে দিনের পর দিন ডিস্টার্ব করে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে, রাইট? বারবার এক কথা বলবে না। তোমার ভাইকে আমি ভয় পাই না। পথ ছাড়ুন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন। তুমি বিরক্ত হলেও কিছু করার নেই, শেষ পর্যন্ত তুমি আমারই হবে। এখন আসি, বাই। রাগে থরথর করে কেঁপে ওঠে মেধা। কত বড় সাহস ছেলেটার! সিনিয়র হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? সবসময় বাড়াবাড়ি করবে। এতক্ষণ নীরব থাকা রাহিয়ার মিশকা বলল, এইভাবে কথা বলিস কেন মেধা? তুই যতটা রিয়েক্ট করিস ভাই কিন্তু তোকে ততটাও জ্বালাই না। মিশকার দিকে রাগে লুকে তাকায় মেধা। মুগ্ধ ততক্ষণে বাইকে টান দিয়ে চলে গিয়েছে। মেধা কিছুটা চেঁচিয়ে বলল, মুগ্ধ ভাইয়ের চামচা, আমার সাথে কি করিস? যা মুগ্ধ ভাইয়ের গলায় ঝুলে থাক। মুখ চুপসে যায় মিশকার। মুগ্ধ কত ভালো একটা ছেলে, অথচ মেধা এমন ভাব করে যেন কি না কি দেখেছে। এ যাতায় রাহি বলল, শোন, মুগ্ধ ভাই কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম ছেলে। ভার্সিটির অর্ধেক মেয়ে তার জন্য পাগল। সেখানে উনি তোকে চাইছে, তাতে তোর আপত্তি কিসের? তোদের জাতির মুগ্ধ ভাই একটা ছ্যাঁচড়া ছেলে, এত বলার পরও গায়ে লাগে না। এসব ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। আর একদিন উনি আমাকে ডিস্টার্ব করতে আসলে সোজা তার বাড়িতে বিচার দেবো আমি, দেখি কি হয়। রাহি মিশকা দুজনেই হতাশার শ্বাস ফেলে। বলার মতো কিছু খুঁজে পায় না। মুগ্ধর পরিবার সম্পর্কে তারা কেউ অবগত না। ওর পরিবার আছে কিনা বা থাকলেও কেমন হতে পারে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। সেক্ষেত্রে বলাই যায় আগাম কোনো ঝড়ের সংকেত পেয়েছে ওরা। নিসর্গে বর্ষণের ছোঁয়া, কি অপরূপ দৃশ্য! বর্ষণের প্রেমে পড়েনি এমন মেয়ে বিরল। প্রকৃতির প্রতিটা স্তরে নিজের ছোঁয়া মিশিয়ে দেয়। অনুথা এক মনে বাহিরে তাকিয়ে আছে, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুসাবের প্রতিটা কথার ক্ষত থেকে বের হতে চেষ্টা করে। এই পাগলা পুরুষের কোনো অস্তিত্ব ওর জীবনে নেই। সত্যি কথা তো এটা যে অনুথার সাথে আজ অব্দি কেউ এভাবে কথা বলেনি। পরিবারে বা পরিবারের বাহিরে সবাই ওকে যথেষ্ট স্নেহ করে, যার কারণে মুসাব এভাবে কথা বলাতে বেশ অপমান বোধ করছে। মাথা থেকে কিছুতেই ফেলতে পারছে না। গাড়ি আকস্মিক থেমে যেতেই চমকে ওঠা অনুত্তা। ভাবনা জগৎ থেকে বের হয়ে আশেপাশে তাকায়। বাড়ির সামনে আছে। ঝুম বর্ষণের মাঝেও গাড়ি থেকে বের হয় অনুত্থা। বাড়ি অবধি যেতে আধ ভেজা হয়ে যায়। দুয়ারে দাঁড়াতে ছোট চাচুর বউ পপি বেগমের সামনে পড়ে যায়। ভদ্রমহিলা ওকে দেখে বেশ চমকে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, সে কি অনু, এভাবে ভিজেছিস কেন? তুই মুসাবের সাথে দেখা করতে যাসনি? গিয়েছিলাম। ছোট্ট করে উত্তর দেয় অনুত্থা। এরপর তাকে আর কেউ খুঁজে পায় না। রুমের দরজা সে যে বন্ধ করেছে আর খুলেনি। রাত 11টার কাছাকাছি হবে। পূর্ণা বেগম মেয়ের রুমের সামনে আসে চিন্তিত মুখে। মেয়েটা সে যে কামরার দূর বন্ধ করেছে এখনো কোনো খোঁজ নেই। আসার পর কিছু মুখেও দেয়নি। এদিকে তার গুণধর ছেলের খোঁজ নেই। সে যে সকালে ক্যাম্পাসে গিয়েছে এখনো বাসায় ফিরেনি। পূর্ণা বেগম বেশ কয়েকবার দৌড়ে নক করলে বের হয় অনুত্থা। ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বলে, কি হয়েছে মা, এমন করছো কেন? তোরা দুই ভাই বোন কি আমাকে শান্তি দিবি না? এমন শুরু করেছিস কেন? মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়েছি, এখন সেটা কি আমার দোষ? কুঞ্চিত ভ্রু সোজা করেন পূর্ণা বেগম। তড়িঘড়ি করে মেয়ের কপালে গলায় হাত দিয়ে পরক করে নেয় একবার। এরপর আদেশের স্বরে শুধ হয়, ফ্রেশ হয়ে নিচে আসো জলদি। তোমার বাবা না খেয়ে বসে আছে তোমাদের জন্য। আর মুগ্ধকে ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে, কখন আসবে। অনুতা ঠিক আছে বলে ফ্রেশ হতে চলে যায়। মাথা টনটন করছে। খেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার মুখের দিকে তাকিয়ে খেতে বসে অনুত্থা। আরশ রহমান মেয়েকে দেখে প্রথমে জিজ্ঞেস করে, আজাদের ছেলের সাথে দেখা করছো তুমি, নাকি এখানেও ব্যস্ততা? ওই লোকের কথা শুনে অনুত্থা মুখের খাবারগুলো এমনভাবে চিবোয় যেন সে ভাত নয়, আস্ত মুসাব নামের ছেলেটাকে বসে বসে চিবিয়ে খাচ্ছে। বেশ শক্ত স্বরে জবাব দেয়, আমি ওই বেয়াদব ছেলেকে বিয়ে করব না। প্রথম সাক্ষাতে কাউকে বেয়াদব বলা জিনিসটা পছন্দ হয় না আরশ রহমানের। মুসাব যথেষ্ট ভালো ছেলে, যদিও তিনি রাজনীতি অপছন্দ করেন, তারপরেও ছেলেটা মুসাব কারণে এই বিয়েতে তিনি মতামত দিয়েছেন। তাও প্রিয় বন্ধুকে পই পই করে জানিয়ে দিয়েছে, আমার মেয়ের মতামত নিয়ে তারপরেই সব হবে।
আমি ওর মতামত না নিয়ে এগোতে চাইছি না। এখন যদি ওর মুসাবকে অপছন্দ হয়ে থাকে তাহলে সেটা সরাসরি বলে দিলেই হয়। এভাবে বেয়াদব বলে খ্যাত করার কি আছে? আরো সমান মেয়েকে বুঝিয়ে বলল, তুমি বিয়ে করতে চাও না, আমরা তোমাকে জোর করব না। আজ অবধি তোমাকে কোনো কিছুই জোর করিনি, কিন্তু প্রথম দেখাতে কাউকে বেয়াদব বলা উচিত না। বেশি কথা বাড়ায় না অনুত্থা। বাহিরের একটা ছেলের জন্য বাবা তাকে কথা শুনিয়েছে, এটাও মেনে নিতে পারে না। ঠিক ওই সময়টাতেই ওর পাশের চেয়ার টেনে বসে পড়ে মুগ্ধ। সারাদিনের ঘটনা আর এখনকার ঘটনা মিলিয়ে মেজাজ খারাপ আছে অনুত্থার, তাই সারাদিনের সমস্ত রাগ উগলে দেয় মুগ্ধর উপর। সারাদিন কোথায় ছিলে তুমি? ক্যাম্পাসে। ক্যাম্পাসে রাত 11টা পর্যন্ত ক্লাস হয়? মুখ ফ্যাকাশে হয়ে যায় মুগ্ধর। কিছু না বলে খাওয়ায় মন দেয়। ওর থেকে জবাব না পেয়ে মেজাজ আরো বিগড়ে যায় অনুত্থার। চেঁচিয়ে বলল, আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি মুগ্ধ, ঠিক করে চলাফেরা করো। তুমি যেভাবে চলাফেরা করো এটা আমার পছন্দ না। সারাদিন নেতাদের পেছনে ঘুরবে, তাদের চামচামি করবে, এসব আমি চাই না। পলিটিক্স থেকে দূরে থাকো। আর তুমি যাদের সাথে চলো তাদের একজনও সামাজিক না। আমি কি বলেছি বুঝতে পেরেছো? মাথা নেড়ে হ্যাঁ বলে মুগ্ধ। বড় বোন অনুত্থা ইবনাথকে সে ভয় পায় এমন না, একমাত্র আদরের বোনকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সম্মান করে। বোন বলতে সে কতটা পাগল এই সম্পর্কে সকলেই কম বেশি অবগত। এক জীবনে বোন আর অন্য এক রমণীর পিছনে যেভাবে হেঁটেছে, এছাড়া আর কোনো মেয়ের দিকে চোখ তুলেও যায়নি। অথচ সেই রমণী বুঝলে তো। ইদি চেয়ারে হেলান দিয়ে বসেছে মুসাব। রাগে মাথায় রক্ত উঠে গিয়েছে। সারাদিনের কর্মব্যস্ততায় অনুত্থা নামক রমণীর কথা ভুলেই বসেছিল সে। পার্টি অফিস, বিভিন্ন মিটিং সামলে কেবল বাড়ি ফিরেছে, কিন্তু এখন কিছুতেই মেয়েটার করা অপমান মেনে নিতে পারছে না। চিবুক ঝুলে গেছে। বাড়িতে আসার পর এক দফা রাগ দেখানো শেষ। মুসাব একবার আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে দেয়। অনুথার চেহারা ভেসে ওঠে। কলাপাতা রঙের শাড়ি পরা আবেদনময়ী এক নারী তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মুসাব হাতে ধরা অনুথার সমস্ত বায়োডাটার দিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড় করে বলল, ডাক্তার অনুত্থা ইবনাথ, কার্ডিওলজিস্ট, বয়স 24, বাবা মায়ের একমাত্র কন্যা, ছোট একটা ভাই আছে, নাম মীর মুগ্ধ। মীর মুগ্ধ নামটা বিড়বিড় করে 2বার উচ্চারণ করে পৈশাচিক হাসে মুসাব। কপালে এক পাশ চুলকে এদিক সেদিক তাকিয়ে নিজের হাসি মাখা মুখ লুকায়। ঠিক ওই সময় নিজের পিতাকে নজরে আসে। দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মুসাব উঠে দাঁড়িয়ে বাবাকে ভেতরে আসতে বলল। আজাদ সাহেব এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। রাগত স্বরে বলল, তুমি অনুমাকে কি বলেছো যে মেয়েটা বিয়ে ভেঙে দিয়েছে? তোমার অনুমা বিয়ে ভেঙে না দিলেও আমি দিতাম। ওই রাস্তার মেয়েকে বিয়ে করতে পারবো না আমি। ছেলের আচরণে স্তব্ধ হয়েছে আজাদ সাহেব। এই কেমন আচরণ? বাবার সাথে এইভাবে কথা বলছে মানে? অনুথার সাথে আরো বাজে আচরণ করেছে। তিনি রাগে লুকে ওর দিকে তাকিয়ে বলল, এ কেমন আচরণ তোমার? শুনো মুসাব, তুমি যতই তেরামি করো না কেন, বিয়ে তোমার অনুমাকেই করতে হবে, এবং তুমি আমার কথা মেনে নিতে বাধ্য। রাগে থরথর করে কেঁপে ওঠে মুসাব। হাতের কাছে মোবাইল পেয়ে সেটা আছাড় দেয়। পানির জগ দেখি সেটাও ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জগটা। মুসাব হিসিয়ে বলল, অসম্ভব, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। এতে তোমার যা করার করে নাও। অন্ধকার এক রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অনুত্থা। হাত পায়ের সাথে মুখেও কাপড় বাঁধা। মেয়েটা একটু ছাড় পাওয়ার জন্য ছটফট করতে থাকে। অন্ধকার রুমে দম বন্ধ হয়ে আসার জোগাড়। সকালে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে মূলত বিপত্তি বাধে। অনুথাকে হঠাৎ করে কতগুলো লোক এসে তুলে নিয়ে যায়। হাজার চিৎকার চেঁচামেচি করেও লাভ হয় না। শেষে নেতিয়ে পড়ে সে। চারদিকে চোখ বুলে একবার দেখে নেয়। পুরা রুম জুড়ে একটা চৌকি আর একটা টেবিল আছে, সাথে একটা চেয়ার যেটাতে সে এখন বসে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে আছে মেয়েটার। তার ধারণা যদি ভুল না হয় তাহলে তাকে এখানে মুসাব এনেছে, কিন্তু কোথায়? এখনো কারো চেহারা পর্যন্ত দেখেনি সে। ক্ষুধায় পেটের ভিতরে গুড়গুড় শব্দ হয়। সেই সকালে তাড়াহুড়ো করে না খেয়ে বের হয়েছে। এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবুও পেটে দানা পানি পড়েনি। অন্যথা একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মুসাবের উপর তীব্র রোশানলে যখন ফেটে পড়ে, ঠিক তখনই সাঁ করে দৌড় খুলে যায়। তীব্র আলোর ঝলকানিতে চোখ ঝলসে ওঠে অনুত্থার। চোখ হালকা খুলে সামনে তাকায়। মুসাব নামক সুপুরুষকে এগিয়ে আসতে দেখে সমস্ত ঘটনা ওর কাছে জলয়ের মতো পরিষ্কার হয়ে যায়। গতকালকে আঘাতের প্রতিশোধ নিতে এসেছে কিনা কে জানে। মুসাব এগিয়ে আসতেই তার সাথে আসা একজন তাকে একটা চেয়ার এনে দেয়। লোকটা পায়ের উপর পা তুলে বেশ ভাব নিয়ে অনুথার সামনে বসে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, চোখ দিয়ে ইশারা করে ওর মুখ থেকে বাঁধন খুলতে বলে। লোকটা রোবটের ন্যায় এসে অনুথার মুখ থেকে বাঁধন খুলে দেয়। মুসাব সাথে সাথে গম্ভীর স্বরে আদেশ করে, বাহিরে যাও নাহিদ, আমি কথা শেষ করে আসছি।
কোনো বাক্য ব্যয় না করে নাহিদ প্রস্থান করে। এদিকে রমণী ছাড়া পেয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয়। মুসাব নাহিদের দিক থেকে চোখ সরিয়ে সরাসরি অনুত্থার দিকে তাকালে মেয়েটা চেঁচিয়ে ওঠে। কাপুরুষের মতো তুলে এনেছিস কেন? তুই না এমপি, তোর ক্ষমতা এতটুকুতে সীমাবদ্ধ? একটা মেয়েকে একা পেয়ে রাস্তা থেকে তুলে এনেছিস। রাগে সারা শরীর জ্বলে ওঠে মুসাবের। মেয়েটার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। অত দুঃসাহসিক হলে ওকে কাপুরুষ বলে সাথে আবার তুই তু করেও করে। অনুথার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার বাজে মেয়ে, আমাকে তুই তুকারি করবেন না। অনুথার সাথে সাথে নির্দ্বিধায় জবাব দেয়। 100 বার বলবো, 1000 বার তুই বলবো। তুই আমাকে এখানে এনেছিস কেন সেটা বল। নিজের রাগ কন্ট্রোল করতে পারে না মুসাব। ঠাস করে চর বসিয়ে দেয় অনুথার গালে। আকস্মিক থাবায় স্তব্ধ হয়েছে অনুথা। কল্পনাও করতে পারে না মুসাব তাকে থাপ্পড় মেরেছে। অবিশ্বাস্য চোখে মুসাবের দিকে তাকায়। লোকটা অতিরিক্ত রাগে সাপের ফেনার মতো ফুসফুস করতে থাকে। অনুথার নিজেরও হাত পা বাঁধা, কি করবে বুঝতে পারে না। মুসাফ হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। 2 কদম এগিয়ে এসে অনুথার সামনে দাঁড়ায়। কিছুটা নিচু হয়ে অনুথার সমান হয়ে 2 হাতে ওর চিবুক চেপে ধরে। বেশ রাগ নিয়ে বলল, এক ভুল বারবার করলে এর থেকে চরম খারাপ অবস্থা করে ফেলবো। মিস অনুত্থা ইবনাথ, ভুলে যাবেন না আপনি কার সাথে লাগতে আসছেন। চর খেয়েও দমে যায় না অনুত্থা। মুসাবকে ঘিরে মনে জন্ম নেয় তীব্র ক্ষোভ। মুসাব কথা শেষ করে আবার নিজের জায়গায় এসে বসে। সে অনুত্থাকে ছেড়ে দিতে মেয়েটা একদলা থুথু ফেলে পাশে একরাশ ঘৃণা প্রকাশ করে বলল, তোর মতো অমানুষের সাথে আমি লাগবো সেটা ভাবিস কিভাবে তুই? আগে আমার লেভেলে আয়, তারপর লাগতে আসার কথা বলিস। মুসাব মাথা কাত করে শ্লেষাত্মক হেসে বলল, কোন লেভেলে যাওয়ার কথা বলছেন? নিজের ছবি দেখিয়ে 1000টা ছেলের সাথে প্রেম করে টাকা হাতিয়ে ব্রেকআপ করে তারপর আপনার লেভেলে যাওয়ার কথা বলছেন? অবাক হয়ে তাকায় অনুত্থা। এই লোকটা কি পাগল হয়ে গিয়েছে? কি উল্টোপাল্টা বকছে এসব? ওকে এভাবে তাকাতে দেখে ফুঁসে ওঠে মুসাব। কিছুটা চেঁচিয়ে বলল, এমনভাবে তাকান মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। আপনাকে তো দয়া করে এখানে তুলে এনেছি আমি, কিন্তু আপনার স্থান তো রাস্তায়। মুসাবের কথাগুলো সহ্যসীমার বাহিরে চলে যায়। অনুথা কথার আগামাথা না বুঝলেও তাকে এভাবে কথা বলাতে চোখ রাঙিয়ে বলল, খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কি এমপির আসনে বসে আছেন? আধো সে আপনার আসনের যোগ্য? আপনি জনগণ আপনার আসল রূপ দেখেনি এখনো। হু হা করে হেসে উঠল মুসাব। তাকে হাসতে দেখে ঘৃণার তীব্রতা ক্রমশ বাড়তে থাকে ওর। অনুথা চোখ সরিয়ে নেয়। মুসাব দাঁতে দাঁত চেপে বলল, যে মানুষটা যেমন সে আমার তেমন রূপটাই দেখে। আপনি নিশ্চয়ই মুখোশ পরে আছেন, তাই আমাকে মুখোশের আড়ালে দেখতে পাচ্ছেন না ঠিক মতো। মেজাজ খারাপ হয় অনুত্তার। রাগ, দুঃখ, ক্ষুধা সব মিলেমিশে অসহ্য হয়ে যায় সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। কথার তেজ হারিয়ে শান্তস্বরে বলল, আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে খারাপ লোক আপনি? আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে খারাপ মেয়ের কাতারে আপনি পড়েন? অসভ্য লোক, আমাকে আমার কথা ফিরিয়ে দেন কেন? মিস অনুত্থা ইবনাথ, আপনার সাথে কথা বলে আমি আমার রুচি নষ্ট করতে চাই না। আপনার ব্যবহার অতিরিক্ত লেভেলের খারাপ। চলেন ডিলে আসি। অবাক চাহনিতে যায় অনুত্থা। কিসের ডিলের কথা বলছে এই লোক? কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলল, স্বনামধন্য এমপি মানুষ স্বনামধন্য একটা মেয়ের হাত পা বেঁধে ডিল করতে বসেছে, কি দারুণ জিনিস তাই না? কথার মাঝে অন্য টপিকে যাওয়াতে বিরক্ত হয় মুসাব। উঠে হাত খুলে দেয় অনুত্থার। হাত ছাড়া পেয়ে সে নিজেই পায়ের বাঁধন খুলে ফেলে সোজা হয়ে বসে। মুসাব আবারও বলল, ডিলে আসা যাক। কিসের ডিল? কত টাকার বিনিময়ে আপনি আমাকে সব সত্য কথা বলবেন? কোন সত্য কথার কথা বলছেন? এবারও অল্পতে মেজাজ হারায় মুসাব। ওর জানা মতে অনুত্থার খুব ভালো করেই জানার কথা মুসাব কোন সত্যর কথা বলছে। না জানার ভান করায় উঠে দাঁড়ায় মুসাব। তাকে দাঁড়াতে দেখে অনুত্থাও দাঁড়িয়ে যায়, কিন্তু রমণী উঠতেই নিজের শরীরে শক্তি পায় না। টানা এত ঘন্টা অনাহারে থাকায় নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। ধপ করে নিচে পড়ে যেতে নিলে মুসাব এক হাতে কোমর চেপে ধরে রমণী। অবাক হয়ে তাকিয়ে দেখে অনুত্থা নামক রমণী জ্ঞান হারিয়ে ফেলেছে। মুসাব ওকে কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার দেখি কি করে পালান আপনি, আর আমিও এর শেষ দেখে ছাড়ব। রবি শশীর উন্মুক্ত আলো চারদিকে ছড়িয়ে পড়ে। রিক্ত প্রকৃতি জুড়ে বিহঙ্গের কিচিরমিচির মিষ্টি শব্দে আন্দোলিত হয়ে এক নব্যদিনের সূচনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মুসাবের চোখে ঘুম নেই। সারা রাত জেগে সে কাজ করেছে। তার কোলে এখনো ল্যাপটপ উকি দিচ্ছে। কৃত্রিম স্ক্রিন থেকে চোখ ফিরে ঘাড় সোজা করে বসে। ক্লান্ত দেহটাকে 2-3 মোচড় দেয়। তার শূন্য বেডে গুটিসুটি মেরে শুয়ে আছে অনুত্থা। গতকালকে
ওই ছোট্ট ঘর থেকে মুসাবকে এখানে নিয়ে আসে। জ্ঞান ফেরার পরে তার কর্মচারী একজন খেতে দেয়। যেদি মানবিক খাবে না বলে জেদ করে, তাকে যেন বাসায় দিয়ে আসে। কিন্তু নাছোড়বান্দা মুসাব কিছুতেই রাজি হয় না। তার কাজ শেষ না হওয়া অব্দি মেয়েটাকে ছাড়া যাবে না। এছাড়া অনূর্ধ্ব অনেক কিছু জানে যেটা মুসাবের জানা দরকার। মুসাবকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে, কারণ সব কাজ নীলা নামের এক মেয়েকে দিয়ে করিয়ে নেয়। অনুথার যখন ঘুম ভাঙে তখন বেলা 8টা বাজতে চলল। এপাশ থেকে ওপাশে ফিরতে খট করে দৌড় খুলে যায়। সচেতন দৃষ্টিতে চারিদিকে তাকায় অনুত্থা। মুসাব এসেছে। তাকে দেখে অবাক হয়নি অনুত্থা, বরং মানবকে এড়িয়ে নিজে উঠে বসে। মাথা ভার ভার লাগছে। বাড়িতে সবাই টেনশন করছে, কখন বাড়ি যেতে পারবে কে জানে। মুসাব এগিয়ে এসে অনুথার হাতে একটা প্যাকেট এগিয়ে দেয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। অনুথা সরল মনে প্যাকেটটা হাতে নেয়, ভাবে হয়তো তাকে বাড়ি দিয়ে আসবে। কিন্তু প্যাকেট খুলে হাঁ হয়ে যায়। একটা লাল বেনারসি সহ যাবতীয় জিনিস আছে। সকাল সকাল উল্টাপাল্টা কাজ দেখে বিরক্ত হয় অনুত্থা। এসব কি? হ্যাঁ, মুসাব শান্তস্বরে শুধ হয়। রেডি হতে বলছি। আমার তো বিয়ে না, তাহলে এসব পরবো কেন? বাঁকা হাসি মুসাব। অলস ভঙ্গিতে অনুথার পাশে বসে। কে বলেছে আপনার বিয়ে না? একটু পর আপনার বিয়ে হবে, জানেন না আপনি? চিবুক শক্ত হয়ে আসে অনুত্থার। কখন কি করে বসে ঠিক নেই। নিজেকে যথেষ্ট ঠান্ডা রেখে বলল, ইশতিরাক এহসান মুসাব, সকাল সকাল আমাকে জোক শোনাবেন না। এসবে হাসি পায় না। কোনটা জোকস আর কোনটা রিয়েল সেটা তো আপনি রেডি হয়ে আসার পর বুঝতে পারবেন। রেডি হয়ে কাকে বিয়ে করব আমি? আমিহীন আপনার অন্য কোনো অপশন থাকতে পারে? চোখ বন্ধ করে নেয় অনুত্থা। নতুন করে মুসাবের সাথে ভেজাল করার স্বাদ মনে জাগেনি। শান্ত স্বরে আওড়ায়, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা অমানুষ। মুসাব গত রাত থেকে নিজেকে বুঝিয়েছে সে অল্পতেই রাগারাগি করবে না। কিন্তু একটার পর একটা প্রশ্ন সাথে ওর এসব কথা জাস্ট নিতে পারে না সে। চোখ রাঙিয়ে বলল, যার সাথে প্রেম করছো তাকে বিয়ে করতে পারবে না তো কাকে বিয়ে করবা? মুসাবের কথা শুনে অনুথা যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে। এসব ভিত্তিহীন কথা এই অদ্ভুতরে মানব বলছে কেন? ইহজীবনে কখনো প্রেম করেছে বলে তার মনে পড়ে না। সে মুসাবকে কিছুটা অবাক হয়ে বলল, মানে আমি কেন প্রেম করতে যাব? আমার সাথে নাটক করবেন না। আপনার নাটক দেখে দেখে গত 5 বছর আগেই আমি বিরক্ত হয়ে গিয়েছি। এখন আবার সেগুলো নতুন করে আবিষ্কার করবেন না প্লিজ। যা বলছি তাই করুন। অনুথা নিজের কাছে নিজেকে এত অসহায় লাগে বলার বাহিরে। মুসাব কি বলছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এমনটা হওয়ার কথা না। অসহায় স্বরে আওড়ায়, আমি এক জীবনে কখনোই প্রেম করিনি। আপনি এসব ভিত্তিহীন কথা বলে এর ভুক্তভোগী আমাকে বানাবেন না। মুসাব এসব কথা অভ্যস্ত অনেক আগে থেকেই। তখন বলতো ফোনে, এখন বলছে সরাসরি। এ ধরনের বাজে মেয়েকে বিয়ে করার ইচ্ছে মুসাবের ছিল না। কিন্তু অন্য এক জায়গায় সে অসহায় হয়ে নিজের কাছে হার মানে। মুসাব ভালো করেই বুঝতে পারে অনুথা সহজে কি বিয়ে করবে না। হয়তো ভেবেছি ওর সব পাপ সামনে এনে জেলে ভরে দিবে। এক পেশে হাসে মানব। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, বিয়ে করে নিজের জীবন বরবাদ করতে চান নাকি নিজের ভাইয়ের লাইফ বরবাদ করতে চান? আপনি হয়তো জানেন না, আপনার আদরের ভাই দিনের পর দিন আমার বোনের পেছনে ঘুরে ওকে ডিস্টার্ব করে। আপনি কি জানেন আমি এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিলে আপনার ভাইয়ের কি অবস্থা হতে পারে? এই এক জায়গায় খুব দুর্বল অনুথা। নিজের ভাই, পরিবারের সদস্যদের জন্য সবকিছু করতে পারবে। মুসাবের লাস্ট কথা ওর বিশ্বাস হয় না। ওর ভাই আর যাই হোক, যাই করে সবকিছু কম বেশি ওকে বলে। মেনে নিতে পারে না। অবিশ্বাস্য চোখে মুসাবের দিকে তাকালে লোকটা তাড়া দেয় রেডি হওয়ার জন্য। অপেক্ষা করে না লোকটা। প্যাকেটটা পুনরায় ওর হাতে ধরিয়ে দিয়ে বের হয়ে যায় কামরা থেকে। চোখ টলমল করে ওঠে অনুথার। বাবাকে ছাড়া এক পা না নড়া মেয়েটা তাকে ছাড়া বিয়ে করবে ভেবেই হাওয়া করে কেঁদে ওঠে মানব। কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারে না। প্রায় 1 ঘন্টা পরে শুধু শাড়ি পরে বের হয় রমণী। সকল গয়নাকাটি মেকআপ ওইভাবে পরে থাকে। ওয়াশরুম থেকে বের হলে দেখতে পায় বেডের ওপর 2 পা তুলে বসে আছে মুসাব। ওকে বের হতেই বিরক্ত কণ্ঠে শুধু, সামান্য একটা শাড়ি জড়াতে এত সময় লাগে? নিরুত্তর থাকে রমণী। কলের পুতুলের ন্যায় মুসাবের পাশে এসে দাঁড়ায়। লোকটা কথা পারে না। উঠে অনুত্থার হাত ধরে রুমের বাহিরে আসে। রুমের বাহিরে এসে চোখ ছানা বড়া হয়েছে অনুত্থার। বিস্ময় নিয়ে সামনে তাকালে নিজের আপন মামাকে দেখতে পায়। মামা মুসাবের বাবা একটা সোফায় বসে আছে। আরেকটা সিঙ্গেল সোফায় কাজে বসে আছে। অনুত্থা মামাকে দেখে কথা বলতে ভুলে যায়। মুসাব তাকে নিয়ে ওদের বরাবর বসে। মামা, তুমি এখানে কি করছো? তুমি এই বিয়েতে রাজি আছো? ওর মামা আফজাল হোসেন মৃদু হেসে বলল, মুসাব খুব ভালো ছেলে। তোমার বাবা তোমার মতামতের বিরুদ্ধে যাবে না, তাই তোমার পক্ষ থেকে আমি আছি অভিভাবক হিসাবে। চোখ ফেটে জল বেরো অনুত্থার।
যেখানে নিজের পিতা মেয়ের মতামতের বিরুদ্ধে বিয়েতে রাজি হয় না, সেখানে মামাকে কথা বলতে দেখে আরো বেশি অসহায় হয়ে পড়ে অনুত্থা। চিৎকার চেঁচামেচি করতে চাইলে আজাদ সাহেব বলল, মামুনি শোনো, তোমাকে আমার খুব পছন্দ, তাই তুমি যদি সুন্দর করে বিয়ে করে নাও তাহলে আমি খুশি হব। অনুত্থা বেশ খানিকটা রাগ নিয়ে বলল, আপনার ছেলে যেমন আপনিও ঠিক তেমন। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে জোর করে বিয়ে দিতে চাইছেন। তারপর মামার দিকে ফিরে তাচ্ছিল্য হেসে বলল, আপনাকে আর কি বলবো, যেখানে নিজের মামাই আমার বিপক্ষে। মুসাফ সোফায় গায়ে এলিয়ে অলসভাবে বলল, এ মা, তুমি বিয়েতে রাজি না? আমাকে তো বলছো তুমি নিজে থেকে আমাকে বিয়ে করতে চাও, এখন পোল্টি নাও কেন? মুসাফের কথা শুনে অনুত্থা বিস্ফোরিত চোখে তাকায় ওর দিকে। সে কখন বিয়েতে রাজি হয়েছে? ওকে এভাবে তাকাতে দেখে মুচকি হাসে মুসাফ। অনুত্থার মাথায় হালকা টোকা দিয়ে বলল, এসব আপনার মাথায় ঢুকবে না মিস অনুত্থা ইবনাথ, আপনি বরং নীরবে বিয়ে করেন। এরপর কাজীর দিকে তাকিয়ে বেশ রাগ নিয়ে বলল, আর কতক্ষণ কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। অনুত্থা কঠিন চোখে মামাকে একবার পরখ করে নেয়। ওর মামা বাড়ির সবাই ওকে যথেষ্ট স্নেহ করে, সেখানে মামা তো তাকে একেবারে মাথায় তুলে রাখে। কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে। মামা এমনি এমনি এই বিয়েতে রাজি হয়নি, কিন্তু নীরবে নিজের জীবন বলি দেওয়ার মতো মেয়ে অনুত্থা নয়। মনে মনে পৈশাচিক হাসে, প্ল্যান সাজে কিভাবে কি করবে। হুট করে মনে আসতেই উগরে দেয়, আমি এখন বিয়ে করব ঠিকই, কিন্তু বিয়ে করার পর আমি আর নিজেকে রাখবো না, শেষ করে দিব। আকস্মিক এ ধরনের কথা শুনে উপস্থিত সবাই চমকে ওঠে। মুসাফ ভেতরে ভেতরে ঘাবড়ে যায়, কিন্তু শান্ত স্থির নজর অনুত্থাতে রেখে স্বাভাবিকভাবে বলল, মিস অনুত্থা ইবনাথ, কোনো রকম চালাকি করবেন না। বিয়ে করতে বলেছি, চুপচাপ বিয়ে করে নেন। মুচকি হাসে অনুত্থা, বেশ রয়ে শুয়ে বলল, আমার তো বিয়ে করতে আপত্তি নেই ইশতিরাক এহসান। আমি বলেছি কবুল বলার পর নিজেকে শেষ করে দিব। আফজাল হোসেনের পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। মুসাফ কিংবা আজাদ সাহেব অনুত্থাকে না চিনলেও তিনি বেশ জানেন। তড়িঘড়ি করে বলে উঠলেন, মা অনু, বিয়েটা করলে তোর জন্যই ভালো হবে। পাগলামি করিস না মা। কি ভালো হবে মামা? আমার জীবন আমি জানি না কোনটাতে আমার ভালো হবে আর কোনটাতে খারাপ। আর যাই হোক, একজন পলিটিশিয়ানকে বিয়ে করে ভালোর আশা আমি কখনো করি না। কঠোর স্বরে আওড়ায় অনুত্থা। এদিকে চোখ মুখ শক্ত হয়ে আসে মুসাফের, রাগে গা পিত্তি চলে যাচ্ছে। অনুত্থার দিকে নজর না দিয়ে কাজীকে ধমকের সুরে বলল, আপনার কানে কথা যাচ্ছে না? বিয়ে পড়ানো শুরু করেননি কেন এখনো? আমি আপনার সাথে মজা করছি না ইশতিরাক এহসান। আমি সত্যিই কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবো, সত্যি বলছি। নিজেকে সামলাতে পারে না মুসাফ, সামনে থাকা টেবিলে লাথি দিয়ে বসে। সবাই চমকে উঠে দাঁড়ায়। টেবিলের কাজ ভেঙে ছোট ছোট টুকরা মুসাফের পায়ে গেঁথে যায়। ছেলেটা কোনো কিছুকে তোয়াক্কা না করে চেঁচিয়ে উঠল, সবাই চলে যাও এখান থেকে ফার্স্ট। শেষের কথাটা এত জোরে বলে অনুথা সহ কেঁপে ওঠে। চুপচাপ প্রস্থান করতে নিলে ওর ডান হাতের কবজি চেপে ধরে মুসাফ। আফজাল হোসেনের দিকে তাকিয়ে বলল, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? যেতে বলেছি কানে ঢুকেনি? না মানে অনু মা, এখানে থেকে কি আর করবে? ওকে আমি নিয়েই যাই। হাত ছাড়েন আপনি। কারো কথা কানে ঢুকিনি এমন ভাব করে পিতাকে বলল, এদেরকে নিয়ে এখান থেকে যাও বাবা। ছেলের কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় আজাদ সাহেবের। তার মতো শান্তশিষ্ট বাবার ছেলে এত রাগী কিভাবে হয় ভেবে পায় না। আফজাল হোসেনের দিকে তাকে চোখের ইশারায় যেতে বলল। কাজে অনেক আগেই পালিয়েছে। যাওয়ার আগে আজাদ সাহেব ছেলেকে সতর্ক করে, দ্রুত বের হবে। তারা চলে যেতেই মুসাবের হাতে কামড় বসিয়ে দিয়ে অনুত্থা। হাত ছেড়ে দেওয়া অবধি রমণী কামড়ে ধরে রাখে। শেষে সহ্য করতে না পেরে ছেড়ে দেয় মুসাব। একদিকে পায়ের ব্যথা, অন্যদিকে ওর কামড়ের ব্যথায় চোখের কোণে জল জমে। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। অনুথার হাত ছেড়ে কোমর পিছিয়ে ধরে। মানবী হক চুকিয়ে যায়। রাগ মিশ্রিত স্বরে বলে, আর কত নিচে নামা বাকি আছে আপনার? ছাড়ুন আমাকে। বিয়ে করিনি বলে এখন মেরে ফেলবেন? মুসাব আরো কাছে টেনে নেয় ওকে। দৃঢ় গলায় বলল, আপনাকে মেরে হাত নষ্ট করতে চাই না আমার। যেহেতু সোশ্যাল সমস্যা, তাই সরাসরি জবাব দিন। আর বাকি যা করেছো তা আমি খুঁজে নিব। আপনার যদি আমার থেকে কিছু জানারই থাকে তাহলে বিয়ে করতে চাইছেন কেন ভালোবেসে? শোনো মেয়ে, তোমাকে ভালোবাসার মতো মন আমার নেই। ভালোবেসে বিয়ে করতে চাই না। ঠিক করে হেসে ফেলে অনুত্থা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করতে চান না আগেই বুঝেছি। কি করতে চান? হাত কেটে ফেলার প্রতিশোধ নিতে চান? আপনি এতটা প্রতিশোধ প্রণয়ন মানুষ? চোখ মুখ কুচকে ফেলে মুসাব, যেন অখাদ্যের ন্যায় কোনো কথা বলছে অনুত্থা। আপনাকে বিয়ে করতে চাইছি কেন সে কথা অজানা থাকুক, এটা বলুন।
আমার সাথে চিট করছেন কেন? অনুথা শান্তস্বরে জবাব দেয়। আপনার কোথাও ভুল হচ্ছে ইশতিয়াক আহসান। আমি আপনাকে প্রথম দেখেছি রেস্টুরেন্টে, যেদিন আমাদের দেখা হয়েছিল। দেখা তো তখন হয়েছে প্রথম, এটাও আমি জানি। সোশ্যাল জগতে এমন কিছু করেননি আপনি। আরে আজব, বাংলা কথা বোঝেন না আপনি? বললামই তো আমি আপনাকে প্রথম দেখেছি ওই দিন, প্রথম আপনি সম্পর্কে শুনেছিও সেদিন। এছাড়া আর কিছু না, আমি আপনাকে চিনি না ভাই। এই যাত্রায় হেসে ফেলে মুসাব। অনুথার চুল নিয়ে খেলা করতে করতে বলল, আজকের জন্য ছেড়ে দিচ্ছি, তবে ভাববেন না আপনাকে আমি ছেড়ে দিব। ততদিন নিজেকে খোলসে আবৃত করে রাখেন, আমিও দেখব। ক্যাম্পাসের এক কোণে বসে আড্ডা দেয় মুগ্ধ সহ ওর বন্ধুরা। সবাই আড্ডা দিলেও বারবার এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে মুগ্ধ। ওদের মাঝে হাসিব নামের ছেলেটাকে গুঁতা দিয়ে বলল, ভাই তোর প্রেয়সী ক্লাস করছে, শান্তিতে ক্লাসটা অন্তত করতে দে। চোখ গরম করে হাসিবের দিকে তাকায় মুগ্ধ। চটপট বলে ওঠে, মুগ্ধ যেখানে শান্তি নেই সেখানে। কথা শেষ করে উঠে দাঁড়ায়। মেধা সবে ক্লাস থেকে বের হচ্ছিল, মুগ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওর সাথে রাহি ছিল, সেও দাঁড়ায়। মুগ্ধ হাসি হাসি মুখে বলল, কেমন আছো মেধা? মেধা বুকে হাত গুজে দাঁড়ায়, কিছুটা অসহায় ফিস করে বলল, আর ভালো মুগ্ধ ভাই, অনেক বড় বিপদে পড়েছি, আমাকে প্লিজ বাঁচান। ভ্যাবাচাকা খেয়ে যায় মুগ্ধ। এতদিন যাবৎ যা হয়নি তাই হচ্ছে। মেধা ওর সাথে এত সুন্দর করে কথা বলছে কেন? সত্যি কিছু হয়েছে নাকি এটা ওর কোনো চাল? মুগ্ধ অবাক হয়ে বলল, কি হয়েছে? আমার একটা অ্যাসাইনমেন্ট করা বাকি, কালকেই জমা দিতে হবে। আরিয়ান স্যার কেমন সেটা তো জানিনি, মাঝে অসুস্থ ছিলাম কারণে লেখা হয়নি, আমাকে একটু লিখে দিবেন প্লিজ। মেধা চোখের দিকে তাকায় মুগ্ধ, কোনো বাক্য ব্যয় না করে বলল, দাও, আমি করে দিব। থ্যাংক ইউ, আমার কিন্তু কালকেই লাগবে, সকাল 8টার মাঝে। বলে মুচকি হেসে প্রস্থান করে মেধা। মনে মনে বেশ মজা নেয়, জব্দ করতে পেরে নিজেকে বাহবা দেয়। সকাল 8টা বাজতে চলল। ক্লাসের সামনে সমান তালে পায়চারি করছে মেধা। 8টার আগে মুগ্ধর আসার কথা, অথচ এখনো ছেলেটা দেখা পায়নি। এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় মেয়েটা। শেষে সিদ্ধান্তটায় ক্লাসে ফিরে যাবে। রাহির দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলে, মুগ্ধ ভাইয়ের চামচা, তোর মুগ্ধ ভাই কই এখন? মুখ চুপসে যায় রাহির। কাঁদো কাঁদো গলায় বলল, এখনো তো 8টা বাজেনি, চলে আসবে, অপেক্ষা কর। তাছাড়া তোর তো অ্যাসাইনমেন্ট করা আছেই, হুদাই বেচারাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তা ছিল হাসি মেধা, কঠিন স্বরে শুধোয়, আমাকে এমনি এমনি ডিস্টার্ব করবে এত সোজা? সে যে অ্যাসাইনমেন্ট করবে না এটা আমি আগে থেকেই জানি, ক্লাসে চল। মেধা আর রাহি ক্লাসে গিয়ে বসে। মেধার মুখে বিশ্বজয়ের হাসি। বারবার বলছে সামান্য একটা কাজে তোর মুগ্ধ ভাইয়ের ভালোবাসা উড়ে গেছে। আর তা নীরবে শ্রবণ করছে রাহি। ক্লাসে স্যার ঢোকার 1 মিনিট আগে মুগ্ধ আসে। সিনিয়র ক্রাশ বয়কে দেখে মেয়েরা নড়ে চড়ে বসে। কেউ চুল ঠিক করে, তো কেউ হিজাব ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ কারো দিকে না তাকিয়ে সোজা মেধার কাছে আসে। ওর সামান্য অ্যাসাইনমেন্ট রেখে ধীর গলায় বলল, পুরোটা আছে, তারপরও একবার দেখে নিও। এদিকে মুগ্ধ দিকে হতভম্ব হয়ে তাকিয়েছে মেধা। সে আশা করেনি এক রাতের মাঝেই লোকটা পুরোটা শেষ করবে। সে মুগ্ধ লাল চোখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কথা শেষ করে অপেক্ষা করে না, সাথে সাথে প্রস্থান করে। রাহিও কি হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি রে, বলেছিলাম না ভাইয়া তোর অ্যাসাইনমেন্ট করে দেবে, প্রমাণ হলো তো। মেধা নিজের হতভম্বতা রেশ কাটিয়ে উঠতে পারে না। অবাক চোখেই বলল, সে কি সারা রাত ঘুমায়নি? চোখ মুখ দেখে তো মনে হয় ঘুমাওনি, বাকিটা উনি জানে। মেধা নিচের দিকে তাকায়। এখনো বিশ্বাস হচ্ছে না মুগ্ধ এই কাজটা সত্যিই করেছে। আবার মনে মনে খুশিও হয় ছেলেটাকে জব্দ করতে পেরে। বেডের উপর অলস ভঙ্গিতে উপর হয়ে শুয়ে আছে অনুত্থা। মাথায় মুসাবের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মুসাবের সব কথা মিলালে এটা দাঁড়ায় যে অনুত্থা মুসাবের সাথে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে প্রেম করেছে এবং দিন শেষে তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু অনুত্থা তো নিজের সম্পর্কে অবগত। নিজের মেডিকেলে পড়ালেখা, পরিবারকে সময় দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারে না। আগেও কখনো অ্যাক্টিভ ছিল না, এখনো খুব বেশি না। তাহলে মুসাব এই কথাগুলো কেন বলছে? তার মুখভঙ্গি দেখে তো মনে হয়েছিল সে সত্যি বলছে। কিন্তু অনুতা কিছুতেই নিজের হিসাব মিলাতে পারছে না। মোবাইল হাতে নিয়ে কুমির মানব নামে সেভ করা নাম্বারটা বের করে। ফোন করবে কিনা ভেবে পায়নি। এমপির কি সময় হবে ফোন ধরার? পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেয়। সেই পুরুষ থাকুক তার মতো। অনুত্থা আর ইশতিয়াক এহসান মুসাবকে নিয়ে কিছু ভাববে না। চলে যাক সেই পুরুষ। এমনিতে ওর সাথে যা যা করেছে তাতে সে কখনো এই পুরুষকে ক্ষমা করবে না। প্রতিশোধ তো নিবেই নিবে। মাসখানেক পরের ঘটনা। অনুত্থা একটা এতিমখানা এসেছে। ওদের জন্য কিছু করার ইচ্ছে ছিল। নিবৃত্ত কেন্দ্রে গেট দিয়ে ভেতরে ঢুকতে একজন মানুষের মুখোমুখি হয়। মাস্কের আড়ালে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হয় না অনুত্থার।
বরং অবাক হয় এহসান মুসাবকে এতিমখানা দেখে। গেটের পাশে সুদর্শন পুরুষের কালো রঙের গাড়িটা এতক্ষণে নজর কাড়ে তার। মুসাব যেন তাকে দেখেও দেখেনি। নাচেনার ভান করে গেট পেরোতে নিলে অনুথার মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। মুসাব এগিয়ে যেতে নিলে সে নিজের ডান পা বাড়িয়ে দেয়। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় মুসাব। পরপরই একটা গুলি এসে হাতে লাগে মুসাবের। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। গুলির শব্দ শুনে চমকে ওঠে অনুত্তা। মুসাবের দিকে তাকাতেই দেখে হাতগুলো রক্তের ধারা বইছে। মুসাব গুলি ছোড়ার উৎসের দিকে নজর দেয়। লোকটা পালিয়ে গিয়েছে ততক্ষণে। মুসাব এবার সোজাসুজি অনুত্তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, অপকার করতে গিয়ে উপকার করে দিয়েছেন মিস অনুথা ইবনাথ। ফেলে দেওয়ার চিন্তাটা দারুণ ছিল, না হলে গুলিটা বুকে লাগতো। মুসাবের কথার দিকে ধ্যান নেই রমণী। সে রক্তাক্ত হাতের দিকে তাকায়, অঝরে রক্ত পড়ছে। শহরের স্বনামধন্য এমপি সিকিউরিটি ছাড়া চলাফেরা করে কিভাবে? যে এমপি নিজেই নিজেকে সামলাতে জানে না, সে সাধারণ মানুষকে কিভাবে সামলাবে? অনুথার কথা গায়ে মাখে না মুসাব। সে কখনো এতিমখানায় সিকিউরিটি নিয়ে আসে না। ওর এখানে আসা সম্পর্কে তেমন কেউ জানে না। তাহলে ওই লোকগুলো কিভাবে মুসাবের খোঁজ পেল? মুসাব নিজেই পৈশাচিক হাসি হেসে বলল, ডাক্তার সাহেবার সামনে একজন জলজ্যান্ত রোগী দাঁড়িয়ে আছে, তার সেবা করবেন না? অমানুষদের পাশ মারাই না আমি। হুহা করে হেসে ওঠে মুসাব। বাম হাতের আঙুল দিয়ে ডান হাত থেকে রক্ত নিয়ে অনুথার গালে লাগিয়ে দেয়। রাগে চোখ বন্ধ করে নেয় রমণী। মুসাবকে চোখ দিয়ে শাসিয়ে বলল, আপনি আসলে একটা অমানুষ। ব্যান্ডেজ করে দেন। অনুথা কিছুক্ষণ রাগে ফুসফুস করে। আবার মুসাবের আহত হাত দেখে নিজের কাছেও খারাপ লাগে। তাই নিজের কঠোরতা দমিয়ে রেখে বলল, ডাক্তারদের নিকট সব রোগী সমান কারণে আপনাকে সামান্য হেল্প করতেই পারি। মৃদু হাসি মুসাব। চোখ দিয়ে ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। নিজে গিয়ে গাড়িতে বসে। অনুথা কিছুটা ইতস্তত করে। মনের সাথে যুদ্ধ করে গাড়িতে উঠে বসে। মুসাব নিজে থেকে ফার্স্ট এড বক্স এগিয়ে দেয়। কোনো বাক্য ব্যয় না করে হাত এগিয়ে দেয়। গুলিটা মাংস ছুঁয়ে বের হয়ে গিয়েছে। অনুথা ক্ষতস্থানে তুলা দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। মুসাব গাড়িতে উঠে ডোর লক করেছিল, যার কারণে কাজ শেষ হলো, বের হতে পারে না রমণী। এদিকে ফোনের মাঝে ডুবে আছে লোকটা। কি এত কাজ করছে কে জানে। শেষমেশ বিরক্ত হয়ে অনুথা বলল, ডোর আনলক করেন, আমার কাজ আছে। এই যাত্রায় মোবাইল রাখে মুসাব। অলস ভঙ্গিতে অনুথার দিকে তাকায়। মেয়েটার গালে এখনো রক্তের চিহ্ন আছে। মুসাব অনুথার কথাকে পাত্তা না দিয়ে রুমাল বের করে হালকা ভিজিয়ে নেয়। রমণীর দিকে এগিয়ে আসতে নিলে পেছনে সরে যায় সে। রাগত্ব স্বরে সুধর, সমস্যা কি? ডোর আনলক করতে বলছি, কাছে আসেন কেন? কথা শেষ করার আগে কোষে একটা ধমক দেয় মুসাব। কাছে এগিয়ে এসে গাল চেপে ধরে। সব জায়গায় পাকনামি করতে যাবেন না অনুথা ইবনাথ, আমি ভুলে যাইনি কিছু, সো বি কেয়ারফুল। কথা শেষ করে রুমাল দিয়ে রক্তগুলো মুছে দেয় লোকটা। পরপর অনুথার গালে নিজের খসখসে ঠোঁট জোড়া চেপে ধরে। আকস্মিক ঘটনায় হকচকে যায় অনুথা। চোখ বড় বড় করে মুসাবের দিকে তাকালে সে বলে ওঠে, এরকম কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আপনার উল্টাপাল্টা ভাবার কারণে সেটা সত্য করে দিলাম। ইউ শুড গো নাও। রাগে গা পিত্তি জ্বলে ওঠে অনুথার। দাঁতে দাঁত চেপে বলল, পবিত্র পানি কোথায় পাবো বলেন তো? নোংরা গলাটা পরিষ্কার করতে হবে তো। চেঁচিয়ে ওঠে মুসাব। অনুথার গলা টিপে ধরে বলে, ভুলে যাবেন না আপনি একটা ছেলের সাথে লাগতে আসছেন। এর পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। নিজেকে খুব চালাক মনে করবেন না অনুথা ইবনাথ, নয়তো এখন তো আপনার গাল নোংরা হয়েছে, তখন। কথা শেষ না করে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসে মুসাব। বাকি কথা বুঝে নেয় অনুথা। ঘৃণার চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। পার্টি অফিসের একটা মিটিং আছে মুসাব। জরুরি মিটিং। পূর্ণ মনোযোগ সেখানেই বিদ্যমান আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজের অংশটা মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দেয়। ব্যথায় টনটন করলো, সেদিকে কোনো খেয়াল নাই লোকটার। দুই হাত নাচিয়ে দিব্যি ভাষণ দিচ্ছে। আকস্মিক টেবিল কেঁপে ওঠে। মনোযোগ বিনষ্ট হওয়াতে বিরক্ত হয় মুসাব। নিজের ফোন ভাইব্রেট হচ্ছে। নাহিদ কল দিয়েছে। ছেলেটাকে অনুথার খোঁজখবর নিতে বলেছে। সেসব সম্পর্কে কিছু শোনার আশায় বিরক্ত ভাব পাশে রেখে ফোন রিসিভ করে কানে ধরে। ভাই, ম্যামের বিয়ে ঠিক হয়েছে শুনেছি। ওনার বাবা মা কেউ রাজি না, কিন্তু ম্যাম জেদ করেছে এখনই নাকি বিয়ে করবে। আস্তে একটা জেদের গোডাউন এই রমণী। সব জায়গায় নিজের কৃতিত্ব ফলাতে চায়। মুসাব চুপ থেকে কিছুক্ষণ ভেবে প্রশ্ন করল, কোন হনুমানের গলায় ঝুলতে চাই? অপর প্রান্তে নাহিদ কিছুটা ভরকে যায়। তার ভাই কি এভাবে কখনো কথা বলতে দেখেনি সে। এক নারীর সংস্পর্শে সে কত পরিবর্তন ভেবে মিটিমিটি হাসে ছেলেটা। তড়িঘড়ি করে উগরে দেয়, ছেলেটার নাম প্রীতম, ম্যামের কলিগ। এখন তোমাকে কি করতে হবে সেটা নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না, রাইট? জি ভাই। গুড, নিজের কাজ শেষ করো।
কল কেটে দেয় মুসাব। ভেতরটা তেতো হয়ে গিয়েছে, চাইলেও মিটিংয়ে পুনরায় মনোযোগ দিতে পারে না। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এই এক মানবী তার সুন্দর রুটিনটা এলোমেলো করে দিয়েছে। এত সহজে ছেড়ে দিবি বুঝি? ডিউটি শেষ করে হাসপাতাল থেকে কেবল বের হয়েছে অনুত্থা। সন্ধ্যা হয়ে এসেছে। সাধারণত এরকম সন্ধ্যা হলে মুগ্ধ এসে তাকে নিয়ে যায়। আজ ভাইকে পার্কিংয়ে না দেখে অবাক হয় বটে। মনে কুকাইতে থাকে, ভাইয়ের কিছু হয়নি তো? ঝটফট ফোন লাগায় মুগ্ধকে। 2 বার রিং হতে কল রিসিভ হয়। ভেসে আসে মুগ্ধর কণ্ঠস্বর। হাফ ছেড়ে বাঁচে অনুত্থা। কোথায় তুমি মুগ্ধ? নিচে আসো নিজে। মুগ্ধ বিস্মিত স্বরে জবাব দেয়। ছোট মামা তো বললো তুমি নাকি নানু বাড়ি যাবে, তোমাকে ড্রপ করে নিবে মামা, তাই তো আমাকে আসতে নিষেধ করলো। আপনা আপনি ব্রু কুচকে যায় অনুত্থার। আগেরবার একবার যখন মুসাব তাকে তুলে নিয়ে গিয়েছিল, তখনও একই কাজ করেছিল তার মামা আফজাল হোসেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না তো? তার বিয়ের কথা চলছে। ওর কেন জানি মনে হচ্ছে সে যদি দ্রুত বিয়ে করে না নেয়, তবে মুসাব তার কোনো একটা ক্ষতি তো করে বসতেই পারে। ফলস্বরূপ নিজের কলিগ প্রীতম বিয়ের প্রপোজাল দিতে অ্যাকসেপ্ট করে নেয় রমণী। সেসব বিষয় টের পেয়ে যায়নি তো মুসাব। এসব ভেবেই বুকের ভেতর ধুকপুক করে ওঠে অনুত্থার। শুকনো ঢোক গেলে মুগ্ধকে বলল, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি সত্যিই যাব কিনা। আর তো পার্কিংয়ে ছিল অনুত্থা। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। মাগরিবের আজান পড়েছে বহু আগে। হঠাৎ পেছন থেকে কেউ একজন মোবাইল টেনে নিয়ে যায়। চমকে ওঠে অনুত্থা। পেছনে তাকানোর সুযোগ হয়ে ওঠে না। তার আগেই মাথা চক্কর দিয়ে ওঠে। চোখে নেমে আসে অমানিসা। গিটারে এলোমেলো হাত চালায় মুগ্ধ। মাথা ভনভন করছে। গতকাল সারা রাত এক ফোঁটাও ঘুমোয়নি। এখন ঘুমাতে মন চায় না। তাকে ঘিরে আছে বন্ধু বান্ধবেরা। সকলেই আড্ডায় মেতে উঠেছে। মুগ্ধ সকলের মধ্যমণি। সবাই মিলে মুগ্ধকে জোরাজোরি করেছে একটা গান গাওয়ার জন্য। ওইদিকে অল্প দূরে মেধা সহ ওদের দলবল বসে আছে। মেয়েটা একটু পরপর আর চোখে এদিকে তাকায়। কোনো কিছুই নজর এড়াতে পারে না মুগ্ধর চোখে। সে যদি এখন গান শুরু করে, তবে ওদের আড্ডা মহলে ভেঙে সবাই এখানে ভিড় জমাবে ভেবে মৃদু হাসে ছেলেটা। গিটারে সুর তুলে গান শুরু করে। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে জ্বলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে, নিজেই ডুবে যাব। গানটি গাইল মুগ্ধ। নিজের সবটুকু আবেগ অনুভূতি মিশিয়ে গানটা শেষ করে মুগ্ধ। গানটা যাকে ডেডিকেট করে গাওয়া হয়েছে সেই রমণী অনিমেষ তার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে বিস্ময়ের ভাব। মিটিমিটি হেসে উঠে দাঁড়ায় মুগ্ধ। দ্রুত প্রস্থান করে সেথা হতে। অনুত্থার যখন জ্ঞান ফিরে তখন চারদিকে আলোকিত হয়ে গিয়েছে। চোখ বন্ধ করেই ভাবে তার সাথে কি ঘটেছিল। সে পার্কিংয়ে ছিল এবং তখন রাত ছিল। এখন দিনের আলো ফুটেছে, মানে অনেক ঘন্টা সে অচেতন ছিল। ভেবেই সতর্কভাবে চোখ মেলে সে। নিজেকে আবিষ্কার করে একজনের বাহু ডোরে। নিমিষেই চোখ বড় বড় হয়েছে অনুত্থার। এই পুরুষ কে হতে পারে? তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। অনুত্থা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। আকস্মিক নজর আসে আগন্তুকের ডান হাত, শুভ্র রঙের ব্যান্ডেজ মোড়ানো। চিনতে অসুবিধা হয় না রমণীর। নিজেকে তার বাহুডোরে পেয়ে গা ঘিন ঘিন করে ওঠে। সে 2 দিন পরে অন্য একজনের বউ হবে, অথচ আজ কি না। শক্ত করে চোখ বন্ধ করে নেয় অনুত্থা। টলমলে চোখের জল এক হাতে মুছে নেয়। নিজেকে যথেষ্ট শক্ত করে নেয়। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে বরাবরের মতোই ব্যর্থ হয়। বেশ রাগ হয় রমণীর। মুসাবের আহত জায়গায় জোরে চাপ দেয়। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। হাত আলগা করতে সরে যায় অনুত্থা। চোখের পলকে উঠে বসে। ঘুম ঘুম চোখ মেলে তাকায় মুসাব। চোখে এখনো রাজ্যের ঘুম। অনুত্থার দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, সকাল সকাল কি শুরু করছেন? আমি এখানে কেন? কি চান আপনি? লজ্জা লাগে না আপনার? একে তো তুলে এনেছেন, তার উপর সারা রাত আমি আপনার বুকে ছিলাম। এসব কি ধরনের অসভ্যতামি? অলসভাবে আড়মোড়া ভেঙে উঠে বসে মুসাব। শুভ্র রঙের ব্যান্ডেজ গলিয়ে রক্ত বের হতে শুরু করেছে। কাঁচা ক্ষতস্থানে পুনরায় আঘাত পেয়েছে। কি নিষ্ঠুর রমণী। মুসাব হাত থেকে নজর ফিরে অনুত্থার দিকে তাকায়। হাই তুলতে তুলতে শুধোয়, আমি আপনার বুকে ছিলাম নাকি আপনি আমার বুকে ছিলেন? তাহলে কিভাবে বলেন আমি আপনাকে? শাট আপ। মুসাবকে কথা শেষ করতে না দিয়ে ধমকে উঠে অনুত্থা। অথচ রমণীর ধমক গায়ে মাখে না মানব। মানবীকে আরেকটু শাসানোর জন্য বলে, মানুষ তো বউয়ের সাথে কত কি করে, আমি তো কেবল বুকে নিয়ে ঘুমিয়েছি। আপনি চাইলে বাকি সবও করতে পারি, আমার কোনো আপত্তি নেই। কথা শেষে চোখ টিপে মুসাব। বিস্ময়ে হতবাক হয়ে যায় রমণী। মুখ থেকে শব্দ বের করতে ভুলে যায়। মুগ্ধ যখন বাড়ি ফিরে তখন বেশ রাত হয়েছে। অনুথার বাবা আরশ রহমান ছেলে মেয়ে টেনশনে মাথায় হাত দিয়ে বসে আছে। অনুথার মোবাইল বন্ধ। এদিকে মুগ্ধকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। মুগ্ধ যখন ঘরে ঢুকে তখনই তাকে ঘিরে ধরে আরশ রহমান আর ওর মা। মুগ্ধ হুট করে ওনাদের দেখে ভড়কে যায়।
সে কোনো অপরাধ করেছে কিনা মনে পড়ছে না। তখনই আরশ রহমান চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, তুমি একা কেন? অনুমা কোথায়? আর ওর ফোন বন্ধ কেন? আকস্মিক এতগুলো প্রশ্নের কবলে পড়ে হকচকে যায় মুগ্ধ। একটার পর একটা জবাব গুছিয়ে নিয়ে বলল, আপুকে তো মামা নিয়ে গিয়েছে, বললো আজ নানুর বাসায় থাকবে। আরশ রহমানের রাগ হয় বেশ। ওদের হুটহাট এভাবে মেয়েকে নিয়ে যাওয়া ওনার মোটেও পছন্দ না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। আদরের মেয়েকে নিয়ে বেশ চিন্তা হয় ওনার। নিজের রাগকে চাপা দিয়ে বলল, ফোন বন্ধ করে রাখছো কেন? আপুর সাথে আমার কথা হয়েছে, কথার মাঝে হঠাৎ ফোন কেটে গিয়েছিল। পরে মামা ফোন করে বলেছে আপুর ফোনের চার্জ শেষ, সে এখন নানুর বাসায় আছে। নানু বাড়ি আছে মানে ঠিকঠাক আছে, এটুকু বিশেষ মনে রাখে আরশ রহমান। কিন্তু তারপরও নিজের একমাত্র মেয়ে, সবটুকু আদর স্নেহ দিয়ে বড় করেছে তাকে। মনে কু গাইতে থাকে। স্ত্রীর দিকে এক নজর তাকে প্রস্থান করে। মুগ্ধ নিজের রুমে চলে যায়। মুসাবের কথা শুনে কিছুটা লজ্জা আর কিছুটা রাগ ঘিরে ধরে। তারপরও মাথায় হাত দিয়ে বসে আছে অনুত্থা। কোনোভাবেই কিছু মেলাতে পারছে না সে। মুসাবের সাথে ওর বিয়ে হয়েছে কোন দিন, এটা ভেবে কুল কিনারা পায় না। মুসাব তখন বেডে হেলান দিয়ে বসেছিল। একটু পর পর অনুত্থাকে পরখ করে নিচ্ছে। রমণীর চোখে মুখে বিস্ময় ভাব খেলা করছে। দুষ্টু হাসে মুসাব। তাকে আরেকটু চমকে দিতে বলে, কাজী সাহেব, বাহিরে অবস্থান করছে মিসেস অনুত্থা এহসান, চলেন ইসলামী মতে বিয়ে করে নেই। পাশ থেকে বালিশ নিয়ে মুসাবের দিকে ছুঁড়ে মারে অনুত্থা। মুসাব বালিশটা আঁকড়ে নেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার উপর এই লোক মজা নিচ্ছে। হিসিয়ে বলল, আপনাকে আমি বিয়ে করিনি, উল্টোপাল্টা একটা বলে দিবেন আর আমি মেনে নেব? হুহা করে হেসে ওঠে মুসাব। একটা কাগজের ফটোকপি অনুত্তার হাতে ধরিয়ে দেয়। তাতে চোখ বুলিয়ে আকাশ থেকে পড়ে যেন রমণী কাবিননামা, যাতে তার সিগনেচারও আছে। দেখে নকল মনে হচ্ছে না। অবাক চাহনিতে মুসাবের দিকে তাকায়। লোকটা আকস্মিক কেমন গম্ভীর হয়ে গিয়েছে। নিজের গাম্ভীর্য ভাব ধরে রেখেই শোধালো, আমি মানুষটা কি কি করতে পারি সে সম্পর্কে আপনার ধারণা খুব কম মিসেস এহসান। রেজিস্ট্রি পেপারে কখন সিগনেচার করেছেন মনে পড়ে? ভাবনায় পড়ে যায় অনুত্থা। পরপর এতগুলো শখ পেয়ে বিস্ময়ে মুখ হয়ে গিয়েছে মানবী। হসপিটালের কোনো পেপারে সাইন করতে গিয়ে হয়তো না দেখি এখানে করে দিয়েছে। এতটুকু ধারণা হচ্ছে তার। নিজে বোকামিতে নিজেকে চড় দিতে ইচ্ছে করে। দুঃখে কষ্টে কান্না পাচ্ছে তার। চোখ টলমল করে ওঠে। মুসাবের দিকে ছলছল চোখে তাকিয়ে কঠোর স্বরে আওড়ায়, আমি আপনাকে জীবনেও মেনে নিব না। পলিটিক্স আমি পছন্দ করি না। তার উপর মানুষটা যদি আপনি হন তাহলে তো আরো আগে না মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। নিজেকে স্বাভাবিক রাখে মুসাব। হেসে খেলেই উত্তর দেয়, বিয়ে করবেন না এটা কেমন কথা মিসেস এহসান? আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। বললাম না প্রয়োজনে মরে যাব, তারপরও আপনার সাথে সংসার করব না। আমার মনে হয় না আপনি তা করবেন। আপনার না হয় জীবনের প্রতি মায়া নেই, কিন্তু নিজের মা বাবা আর ভাইকে তো ভালোবাসেন, তাই না? খবরদার, ওদের কথা মুখেও আনবেন না, শেষ করে দিব। পুনরায় হেসে ফেলে মুসাব। হাসতে হাসতে বলে ওঠে, আমি তো আপনার সাথে সংসার করতে আগ্রহী, একদম স্পেশাল সংসার। এখন আপনি তা না চাইলে কিভাবে হয়? চলেন বাকি কাজটাও শেষ করে ফেলি। অসম্ভব। বলে দুই হাত ধরে চিটকে সরে যায় অনুত্থা। মুসাব বুঝিয়ে বলার নয় বলে, দেখো অনুত্থা ইবনাথ, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। তুমি নিশ্চয়ই বাংলা কথাটা বুঝতে পারছো। অবৈধভাবে সংসার করতে চাও। আপনি থেকেই হঠাৎ তুমিতে আসায় বেশ ভয় পায় অনুত্থা। বুঝতে পারে মুসাব চটে গেছে বেশ। নিজেকে অসহায় লাগে অনেক। সে নামক প্রাণীটাকে কেউ বুঝতে পারে না কেন? সারা রাত একটা মেয়ের সাথে একই বেডের থেকেও সেটাকে অবৈধ মনে হয়নি, এখন বৈধতা খুঁজতে আসেন? মনে মনে হাসে মুসাব। সে কখন রুমে এসেছে টেরি পায়নি রমণী। নিজে থেকে খোলাসা করার ইচ্ছে হয় না আর, বরং অনুত্থাকে তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে বাহিরে আসো। এক কথা আমার যেন দুইবার বলতে না হয়। আগের বার যা নাটক করেছো এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। অনুথা মনে মনে ভাবে, আপনাকে যদি সত্যি আমার বিয়ে করতে হয় তবে আপনার বাকি জীবনটা খুব একটা সুখকর হবে না ইশতিয়াক এহসান মুসাব। আমি মানুষটা খুব একটা ভালো না। কথা শেষ করে বসে থাকে না মুসাব। অনেক কাজ বাকি আছে তার। সব দিক সামলে সবার মতামত নিয়ে তবেই বিয়েটা হবে। মনের রানীকে নিজের করতে হলে যা যা বাধা পার করতে হয় সব কিছু করবে সে। মনে মনে আওড়ায়, বলো পৃথিবী আমার চাঁদকে পেয়ে আমার কতটুকু খুশি হওয়া উচিত? তাকে নিজের করে নেওয়াতে কি কি উজাড় করে দিতে হবে তোমায়? আমি সব বিসর্জন দিতে প্রস্তুত আছি। তুমি কেবল তাকে আমার করে দাও।
চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল মৃত্তিকে স্পর্শ করার পূর্বেই তা মুছে ফেলে মুসাব। মুচকে এসে বিড়বিড় করে বলে, পৃথিবীর সব কিছু একদিকে, তোমার জন্য আমার পৃথিবী অন্যদিকে। প্রাণ, তুমি আমার দুর্বলতা না হয়ে শক্তি হও। বারবার এভাবে দুর্বল করে দিও না। একটা নতুন জীবন, নতুন অধ্যায়। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে কপত কপতি। মুসাব এক ধ্যানে অনুত্থার মুখের দিকে তাকিয়ে আছে। সরল স্নিগ্ধ মুখায়ব দেখে কেউ বলবে না মেয়েটা ধানি লঙ্কা। কি ঝাঁজ বাপরে, তেজে আশেপাশে ঘেঁষা যায় না। তাদের বিয়ে হয়েছে অনেকক্ষণ হয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো অনুথার বাবা, মা আর মুগ্ধ সবাই এখানে উপস্থিত ছিল। অনুথা বাবাকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তাছাড়া ছিল মুসাবের বাবা আর অনুথার মামা। ওনারা অনেক আগেই বিদায় নিয়েছে। থেকে গিয়েছে আরশ রহমান, মুগ্ধ আর পূর্ণা রহমান। তখন থেকে চুপ করে বসে আছে মেয়েটা। মুসাব নিজেও কি বলবে খুঁজে পায় না। তারা দুজন এক পাশে বসে আছে আর অনুথার পরিবার অন্য পাশে বসে আছে। কথা বললে শুনতে পাবে না। মুসাবের অনেক কাজ পড়ে আছে। ওর পেছনে সময় নষ্ট করে লাভ নাই। সঠিক সময় আসলে এমনিই সব ঠিক হবে। অনুথা ধৈর্যহারা হয়ে উঠে দাঁড়ায়। নীরবে প্রস্থান করতে চাইলে বাধা দেয় মুসাব, হাত টেনে ধরে। এতে যেন মানবী আরো বেশি রেগে যায়। মুসাব ওর রাগের তোয়াক্কা না করে বলল, কোথায় যাচ্ছ? বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? লিসেন ইশতিরাক এহসান মুসাব, এই বিয়ের কথা যদি কেউ জানে তাহলে আপনি সেদিন আমার আসল রূপ দেখবেন। এসে ফেলে মুসাব। ওদরেই বসেছিল অনুথার বাবা আরশ রহমান আর পূর্ণা রহমান। মুসাব তাদের দিকে তাকিয়ে বলল, যাদের জানা উচিত তারা অলরেডি জানে, আর কাউকে জানানোর প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তুমি কোথাও না গিয়ে বরং তাদের সাথে আলোচনা করো, মাথা ঠান্ডা হবে। হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় অনুথা। গটগট পায়ে এগিয়ে যায় আরশ রহমানের দিকে। ভদ্রলোক মেয়েকে দেখে উঠে দাঁড়ায়। মানবী বাবাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঝাঁপিয়ে পড়ে তার বুকে, হুহু করে কেঁদে ওঠে। এভাবে কেঁদো না মামনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হেঁচকি তুলে কাঁদে অনুথা। সেভাবেই বলে, একজন পলিটিশিয়ানকে বিয়ে করে আমার কি ভালো হয়েছে বাবা? আমি এই জিনিসটা পছন্দ করি না। তার উপর ওই লোকটা মোটেও ভালো না। অনুথার বাবা মেয়ের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে বলে, তুমি হয়তো শুরু থেকে তাকে খারাপ নজরে দেখেছো। হতে পারে তার খারাপ কাজগুলো তোমার চোখে পড়েছে। খারাপের আড়ালে ভালো লুকিয়ে থাকে, সেটাকে খুঁজে বের করো। আমার মেয়ে বুদ্ধিমান, তোমার উপর আমার ভরসা আছে। তুমি খুব দ্রুত সব বুঝতে পারবে। আরশ রহমান মেয়ের চোখের পানি মুছে দেয়। পূর্ণা রহমান এগিয়ে এসে মেয়ের পাশে বসে, হাত আঁকড়ে ধরে শুধোয়। একটা বিয়ে ভাঙা আর ইমারত ভাঙা সমান অনু। তোদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজি না হয়ে উপায় ছিল না। তোর মামার সাথে ওদের সম্পর্ক খুব ভালো, বলতে গেলে ছোটবেলা থেকেই ওদের সাথে চলাফেরা। তাই উনি জানে মুসাবের পরিবার কেমন। অসহায় অনুভব হয় অনুত্থার। মায়ের দিকে করুণ চাহনিতে চেয়ে বলে, আমার কি করা উচিত বলো না? আমি কিছুতেই তাকে মেনে নিতে পারছি না, বা পারবো বলেও মনে হয় না। আরশ রহমান আওড়ায়, শোনো মা, তুমি জানো আমি তোমার ভালো চেয়েই বলেছি। আমি জানি তুমি জীবনে অনেক কিছুই করতে চাও, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য আছে। আমি চাই তুমি জীবনে সফল হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের পরিচয়ে পরিচিত হও। কিন্তু জীবনের কিছু সময় আছে যেখানে সঠিক সঙ্গী থাকা, একজন ভালো বন্ধুর মতো পাশে থাকা অন্তত গুরুত্বপূর্ণ। বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, এটা জীবনের একটি অংশ। একজন সঙ্গী জীবনে উৎসাহ দেয়, সুখে দুঃখে পাশে থাকে, আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। আমি চাই তোমার এই নতুন পথ চলা আনন্দময় হোক। অনুথা কিছু বলে না, নীরবে সম্মতি জানায়। কেন জানি মনে হচ্ছে ওদের কারো কথাই ওর উপর প্রভাব ফেলছে না। মুসাবের খারাপ রূপটাই ওর চোখে বারবার ধরা দিচ্ছে। কথাবার্তা শেষ করে ওনারা চলে যায়। পুরোটা সময় মুগ্ধ চুপ করে বসেছিল। মুসাবকে সে আইডল হিসেবে মানল, বোনের সাথে করা এমন আচরণ তার ভালো লাগেনি। মুসাব কেন এরকমটা করেছে? সত্যিই কি সে অনুথাকে ভালোবাসে? অনুথা মাত্র শাওয়ার নিয়ে বের হলো। ওর পরিবারের সবাই বাড়িতে ফিরে গিয়েছে বহুক্ষণ। এ বাড়িতে কেবল অনুথা আর মুসাব আছে, আর কিছু স্টাফ আছে। অনুথা ওয়াশরুম থেকে বের হয়ে মুসাবকে খেয়াল করে, কিছু ফাইল চেক করছে। সে বের হতেই তার হাতে একটা চেক দেয়। অনুথা বুঝতে পারে এটা কাবিনের টাকা হয়তো। তারপরও শিওর হওয়ার জন্য প্রশ্নবোধক চাহনিতে ওর দিকে তাকালে সে বলে, কাবিনের টাকা। মুসাব কথা শেষ করে না, সেকেন্ডের মাঝে পুনরায় প্রশ্ন করে, তোমার কোনো যমজ বোন আছে? বিরক্ত হয় অনুথা। আবার শুরু হয়েছে ছেলেবাজ বলা, ছবির কথা বলা,
সে নাক মুখ কুচকে বলে, ফাজলামি করবেন না, আমার এসব কিছুই নাই, আপনি দূরে থাকুন আমার থেকে। মুসাব এগিয়ে আসে ওর দিকে। অনুথা মনে মনে ভাবে, অন্য কাউকে ভেবে অনুথাকে বিয়ে করে ফেলেনি তো মুসাব। লোকটা ততক্ষণে অনেকটা নিকটে চলে এসেছে। ডান হাত কোমরে চলে যায়। ছটফট করে ওঠে অনুথা। মুসাব কোমরে স্লাইড করতে করতে মিটিমিটি হেসে শুধোয়। কারো সিকুয়েক হিসেবে তোমাকে বেছে নেইনি আমি, তুমি হিসাবেই তোমাকে নিজের করেছি। অনুথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। মুসাব শক্ত করে চেপে ধরে। কিছু বলতে গেলে অনুথা রেগে মেগে বলে, আপনার হাতে কাটা মেশানো থাকে, স্পর্শ করলেই সারা শরীর জ্বলে ওঠে। কোথাও যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মুসাব বিস্ফোরিত চোখে অনুথার দিকে তাকায়। বুঝতে অসুবিধা হয় না কি ইন্ডিকেট করে কথাটা বলেছে অনুথা। ওর তাকানো দেখেও না দেখার ভান করে অনুথা। মুসাবের ধরে রাখা হাতে কামড় বসিয়ে দেয়। হাত ছেড়ে দেওয়া অব্দি রমণী কামড়ে ধরে রাখে। শেষে সহ্য করতে না পেরে ছেড়ে দেয় মুসাব। ব্যথায় চোখের কোনো জল জমে, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। চোখের জল লুকিয়ে হাসি মুখে তাকায় ওর দিকে। নির্দ্বিধায় বলে ওঠে, বিহঙ্গ, তুমি উড়ে বেড়াও, শ্রান্ত হয়ে এই নিরেই ফিরে আসতে হবে। অনুথা বেডের এক কোণে নীরবে বসে আছে। তার চোখ দুটো মুসাবের দিকে নিবদ্ধ। সে যেন মুসাবের প্রতিটি ভাব, প্রতিটি আবেগের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছে। মৃদু আলোয় তার মুখের এক পাশ আলোকিত হয়ে উঠেছে, আর অন্য পাশে একটা চাপা বিষণ্ণতা যেন ছায়া ফেলেছে। অনুথার মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে। মুসাবের চোখের গভীরতা, বিষণ্ণতা এবং তার নীরব উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে কোনো চাপা যন্ত্রণার। তার মনে হয় সোশ্যাল সমস্যাটার ব্যাপারে মুসাবের কাছে জানতে চাইবে, কিন্তু দ্বিধা কাজ করে। এই প্রশ্ন কি তাকে আরো কষ্ট দেবে? মুসাব কি নিজের মনের কথা খোলাসা করবে? পরক্ষণে মনের দ্বিধাদ্বন্দ্ব পাশ কাটিয়ে প্রশ্ন করে, আপনি কি সত্যি আমায় 5 বছর আগে থেকে চিনেন? সোশ্যাল প্রবলেমটা কি বলবেন আমায়? অনুথার নরম স্বরে অবাক হয়ে তার পানে তাকায় মুসাব। মুসাব একটু থেমে অনুথার দিকে তাকায়। তার চোখে এক ধরনের গভীরতা ফুটে ওঠে, যেন অনেক দিন ধরে চেপে রাখা কিছু আজ মুক্তি পেতে চায়। সে ধীরে ধীরে বলে, আমিও পালাতে চেয়েছিলাম অনুদ্ধা, পরিবার, দায়িত্ব, সম্পর্ক, সবকিছু থেকেই। অনুথা চুপচাপ মুসাবের কথা শুনে। মুসাব নিজের অতীতের অন্ধকার অংশটুকু বের করে আনার সাহস খুঁজে পায়। 5 বছর আগে যখন আমার মা চলে গেলেন, আমার মনে হলো যেন সব শূন্য হয়ে গেছে। আমার নিজের জন্য কিছু করার সাহস ছিল না। সেই সময় আমার জীবনটা ঘুরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। পরিবারের প্রত্যাশা, সমাজের চাপ, সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে মুসাব বলে, অবশেষে বুঝলাম পালানো কোনো সমাধান নয়, নিজেকে তৈরি করতে হবে, সেই শূন্যতার সঙ্গ সহ্য করতে হবে। তবে এখনো মাঝে মাঝে মনে হয় কিছুই বদলায়নি, তবু চেষ্টা করে যাচ্ছি। এর মাঝে একটা মেয়ে আমার জীবনে আসে, মেসেঞ্জারে নক দেয়। অপরিচিত একটা মেয়ে একটা ছেলেকে নক দিয়ে কথা বলছে। ব্যাপারটাতে আমি অবাক হই বটে, তারপরও মেয়েটার মিশুকে স্বভাব, চঞ্চলতার প্রেমে পড়ে যাই আমি। এটাকে আমি বাস্তবে চিনতাম। দুজনের ব্যক্তিত্ব দুই জায়গায় দুই রকম। তারপরও ভাবি হতেই পারে, এমনটা স্বাভাবিক। মেয়েটার সাথে আমার খুব বেশি ফোনে কথা হতো না, বেশিরভাগ সময় মেসেজে কথা বলতাম। 1 মাসে মেয়েটা আমার কাছে বেশ টাকা পয়সাও নেয়। তার কিছুদিন পর ব্রেকআপ করে। আমি আইডি হ্যাক করে নেই ওর, দেখে আমার মতোই হাজারটা ছেলের সাথে এইভাবে কথা বলে টাকা হাতিয়ে নেয়। তখন এটা ট্রেন্ড ছিল। আমার বেশ রাগ। ব্রেকআপ করে নিলেও আমি তাকে ছেড়ে দেইনি। যোগাযোগ বন্ধ হলেও তার খবরাখবর আমি রাখতাম। সেই সময়ে অতটা ভালো করে খোঁজ খবর নেইনি। এক সময় জানতে পারি যে মেয়েটার সাথে আমি চ্যাটিং করি সে আসলে ওই মেয়ে না। যাই হোক, বাদ দাও এসব। বিয়ে করেছো, সংসার করো। মুসাবের এই দীর্ঘশ্বাস যেন জীবনের নানা পর্যায়ের ভাঙা করা আশা নিরাশার প্রতিচ্ছবি। তার কণ্ঠে হতাশা, অভিমান আর খানিকটা বেদনার ছোঁয়া স্পষ্ট। সে জানে তার ভুল ছিল, হয়তো একটু বেশি বিশ্বাস করেছিল, হয়তো অন্ধভাবে। তবুও সেই সময়টা তার জীবনে একটা অদ্ভুত শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। অনুত্থা মুখ বনে বসে আছে, বুঝতে পারে ব্যাপারটা তাকে ঘিরে। মুসাব তাকে ফেসবুক বাদে এমনিতেও চিনত। এখানে তার কি বলা উচিত নিজেই বুঝতে পারে না। কথাগুলো হয়তো প্রত্যাশিত ছিল, কিন্তু এখন নিজের কাছে কেমন অদ্ভুত লাগছে। অন্য মেয়ে ভেবে অনুত্থাকে জাজ করা হয়েছে। অনুত্থা থমকে বসেছিল। মুসাব কখন তার পাশে এসে বসেছে খেয়াল করেনি। হাতে হ্যাচকা টানতে একেবারে ওর বুকে আশ্রে পড়ে সে। মুসাব একটু কাছে সরে এসে অনুত্থার মুখের দিকে তাকালো। চোখে যেন এক ধরনের কোমল আকুতি। তার হাতটা অনুত্থার গালের কাছে এনে আলতোভাবে ছুঁয়ে বলল, তুমি জানো, তুমি যখন এমনভাবে চুপ করে থাকো তখন তোমাকে আরো বেশি আপন করে কাছে পেতে ইচ্ছে করে। অনুত্থার হৃদয় যেন একটু দ্রুত স্পন্দিত হতে লাগলো। মুসাবের স্পর্শে তার মুখ গরম হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেললো, কিন্তু মুসাব আস্তে করে তার চিবুকে হাত রেখে বলল, অনুত্থা,
আমার দিকে তাকাও। আজ তোমার এই নীরবতাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সুর। সবকিছু ভুলে যাও। অনুত্থা এক পলক মুসাবের গভীর চোখে তাকালো। দুজনের মধ্যে নীরবতার মাঝেও যেন অজানা কথাগুলো ভেসে উঠল, যা কেবল তাদের হৃদয় বুঝতে পারছে। মুসাব আস্তে করে অনুত্থার হাতটা ধরে বলল, আমার জীবনে তোমার চেয়ে সুন্দর আর কিছু নেই। অনুত্থা সরে আসা প্রথম, এটাও আমি জানি সোশ্যাল জগতে এমন কিছু করেননি আপনি। আরে আজব, বাংলা কথা বলছেন না আপনি? বললামই তো আমি আপনাকে প্রথম দেখেছি ওই দিন, প্রথম আপনি সম্পর্কে শুনেছিও সেদিন। এছাড়া আর কিছু না, আমি আপনাকে চিনি না ভাই। এই যাত্রায় হেসে ফেলে মুসাব। অনুত্থার চুল নিয়ে খেলা করতে করতে বলল, আজকের জন্য ছেড়ে দিচ্ছি, তবে ভাববেন না আপনাকে আমি ছেড়ে দিব। ততদিন নিজেকে খোলসে আবৃত করে রাখেন, আমিও দেখব। ক্যাম্পাসের এক কোণে বসে আড্ডা দেয় মুগ্ধ সহ ওর বন্ধুরা। সবাই আড্ডা দিলেও বারবার এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজে মুগ্ধ। ওদের মাঝে হাসিব নামের ছেলেটাকে গুঁতা দিয়ে বলল, ভাই তোর প্রেয়সী ক্লাস করছে, শান্তিতে ক্লাসটা অন্তত করতে দে। চোখ গরম করে হাসিবের দিকে তাকায় মুগ্ধ। চটপট বলে ওঠে, মুগ্ধ যেখানে শান্তি নেই সেখানে। কথা শেষ করে উঠে দাঁড়ায়। মেধা সবে ক্লাস থেকে বের হচ্ছিল, মুগ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওর সাথে রাহি ছিল, সেও দাঁড়ায়। মুগ্ধ হাসি হাসি মুখে বলল, কেমন আছো মেধা? মেধা বুকে হাত গুজে দাঁড়ায়, কিছুটা অসহায় ফিস করে বলল, আর ভালো মুগ্ধ ভাই, অনেক বড় বিপদে পড়েছি, আমাকে প্লিজ বাঁচান। ভ্যাবাচাকা খেয়ে যে মুগ্ধ। এতদিন যাবৎ যা হয়নি তাই হচ্ছে। মেধা ওর সাথে এত সুন্দর করে কথা বলছে কেন? সত্যি কিছু হয়েছে নাকি এটা ওর কোনো চাল? মুগ্ধ অবাক হয়ে বলল, কি হয়েছে? আমার একটা অ্যাসাইনমেন্ট করা বাকি, কালকেই জমা দিতে হবে। আরিয়ান স্যার কেমন সেটা তো জানিনি, মাঝে অসুস্থ ছিলাম কারণে লেখা হয়নি, আমাকে একটু লিখে দিবেন প্লিজ। মেধা চোখের দিকে তাকায় মুগ্ধ, কোনো বাক্য ব্যয় না করে বলল, দাও, আমি করে দিব। থ্যাংক ইউ, আমার কিন্তু কালকেই লাগবে, সকাল 8টার মাঝে। বলে মুচকি হেসে প্রস্থান করে মেধা। মনে মনে বেশ মজা নেয়, জব্দ করতে পেরে নিজেকে বাহবা দেয়। সকাল 8টা বাজতে চলল। ক্লাসের সামনে সমান তালে পায়চারি করছে মেধা। 8টার আগে মুগ্ধর আসার কথা, অথচ এখনো ছেলেটা দেখা পায়নি। এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় মেয়েটা। শেষে সিদ্ধান্ত নেয় ক্লাসে ফিরে যাবে। রাহির দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলে, মুগ্ধ ভাইয়ের চামচা, তোর মুগ্ধ ভাই কই এখন? মুখ চুপসে যায় রাহির। কাঁদো কাঁদো গলায় বলল, এখনো তো 8টা বাজেনি, চলে আসবে, অপেক্ষা কর। তাছাড়া তোর তো অ্যাসাইনমেন্ট করা আছেই, হুদাই বেচারাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তা ছিল হাসি মেধা, কঠিন স্বরে শুধোয়, আমাকে এমনি এমনি ডিস্টার্ব করবে এত সোজা? সে যে অ্যাসাইনমেন্ট করবে না এটা আমি আগে থেকেই জানি, ক্লাসে চল। মেধা আর রাহি ক্লাসে গিয়ে বসে। মেধার মুখে বিশ্বজয়ের হাসি। বারবার বলছে সামান্য একটা কাজে তোর মুগ্ধ ভাইয়ের ভালোবাসা উড়ে গেছে। আর তা নীরবে শ্রবণ করছে রাহি। ক্লাসে স্যার ঢোকার 1 মিনিট আগে মুগ্ধ আসে। সিনিয়র ক্রাশ বয়কে দেখে মেয়েরা নড়ে চড়ে বসে। কেউ চুল ঠিক করে, তো কেউ হিজাব ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ কারো দিকে না তাকিয়ে সোজা মেধার কাছে আসে। ওর সামান্য অ্যাসাইনমেন্ট রেখে ধীর গলায় বলল, পুরোটা আছে, তারপরও একবার দেখে নিও। এদিকে মুগ্ধ দিকে হতভম্ব হয়ে তাকিয়েছে মেধা। সে আশা করেনি এক রাতের মাঝেই লোকটা পুরোটা শেষ করবে। সে মুগ্ধর লাল চোখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কথা শেষ করে অপেক্ষা করে না, সাথে সাথে প্রস্থান করে। রাহিও কি হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি রে, বলেছিলাম না ভাইয়া তোর অ্যাসাইনমেন্ট করে দেবে, প্রমাণ হলো তো। মেধা নিজের হতভম্বতার রেশ কাটিয়ে উঠতে পারে না। অবাক চোখেই বলল, সে কি সারা রাত ঘুমায়নি? চোখ মুখ দেখে তো মনে হয় ঘুমাওনি, বাকিটা উনি জানে। মেধা নিচের দিকে তাকায়। এখনো বিশ্বাস হচ্ছে না মুগ্ধ এই কাজটা সত্যিই করেছে। আবার মনে মনে খুশিও হয় ছেলেটাকে জব্দ করতে পেরে। বেডের উপর অলস ভঙ্গিতে উপর হয়ে শুয়েছে অনুত্থা। মাথায় মুসাবের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মুসাবের সব কথা মিলালে এটা দাঁড়ায় যে অনুত্থা মুসাবের সাথে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে প্রেম করেছে এবং দিন শেষে তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু অনুত্থা তো নিজের সম্পর্কে অবগত। নিজের মেডিকেলে পড়ালেখা, পরিবারকে সময় দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারে না। আগেও কখনো অ্যাক্টিভ ছিল না, এখনো খুব বেশি না। তাহলে মুসাব এই কথাগুলো কেন বলছে? তার মুখভঙ্গি দেখে তো মনে হয়েছিল সে সত্যি বলছে। কিন্তু অনুতা কিছুতেই নিজের হিসাব মিলাতে পারছে না। মোবাইল হাতে নিয়ে কুমির মানব নামে সেভ করা নাম্বারটা বের করে।
ফোন করবে কিনা ভেবে পায়নি। এমপির কি সময় হবে ফোন ধরার? পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেয়। সেই পুরুষ থাকুক তার মতো। অনুত্থা আর ইশতেরাক এহসান মুসাবকে নিয়ে কিছু ভাববে না। চলে যাক সেই পুরুষ। এমনিতে ওর সাথে যা যা করেছে তাতে সে কখনো এই পুরুষকে ক্ষমা করবে না। প্রতিশোধ তো নিবেই নিবে। মাসখানেক পরের ঘটনা। অনুত্থা একটা এতিমখানা এসেছে। ওদের জন্য কিছু করার ইচ্ছে ছিল। নিবৃত্ত কেন্দ্রে গেট দিয়ে ভেতরে ঢুকতে একজন মানুষের মুখোমুখি হয়। মাস্কের আড়ালে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হয় না অনুত্থার, বরং অবাক হয় এহসান মুসাবকে এতিমখানা দেখে। গেটের পাশে সুদর্শন পুরুষের কালো রঙের গাড়িটা এতক্ষণে নজর কাটে তার। মুসাব যেন তাকে দেখেও দেখেনি। নাচেনার ভান করে গেট পেরোতে নিলে অনুত্থার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। মুসাব এগিয়ে যেতে নিলে সে নিজের ডান পা বাড়িয়ে দেয়। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয় মুসাব। পরপরই একটা গুলি এসে হাতে লাগে মুসাবের। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। গুলির শব্দ শুনে চমকে ওঠে অনুত্তা। মুসাবের দিকে তাকাতেই দেখে হাতগুলি রক্তের ধারা বইছে। মুসাব গুলি ছোড়ার উৎসের দিকে নজর দেয়। লোকটা পালিয়ে গিয়েছে ততক্ষণে। মুসাব এবার সোজাসুজি অনুত্তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, অপকার করতে গিয়ে উপকার করে দিয়েছেন মিস অনুত্থা ইবনাত। ফেলে দেওয়ার চিন্তাটা দারুণ ছিল, না হলে গুলিটা বুকে লাগতো। মুসাবের কথার দিকে ধ্যান নেই রমণী। সে রক্তাক্ত হাতের দিকে তাকায়, অঝরে রক্ত পড়ছে। শহরের স্বনামধন্য এমপি সিকিউরিটি ছাড়া চলাফেরা করে কিভাবে? যে এমপি নিজেই নিজেকে সামলাতে জানে না, সে সাধারণ মানুষকে কিভাবে সামলাবে? অনুতার কথা গায়ে মাখে না মুসাব। সে কখনো এতিমখানার সিকিউরিটি নিয়ে আসে না। ওর এখানে আসা সম্পর্কে তেমন কেউ জানে না। তাহলে ওই লোকগুলো কিভাবে মুসাবের খোঁজ পেল? মুসাব নিজেই পৈশাচিক হাসি হেসে বলল, ডাক্তার সাহেবার সামনে একজন জলজ্যান্ত রোগী দাঁড়িয়ে আছে, তার সেবা করবেন না? অমানুষদের পাশ মারাই না আমি। হুহা করে হেসে ওঠে মুসাব। বাম হাতের আঙুল দিয়ে ডান হাত থেকে রক্ত নিয়ে অনুথার গালে লাগিয়ে দেয়। রাগে চোখ বন্ধ করে নেয় রমণী। মুসাবকে চোখ দিয়ে শাসিয়ে বলল, আপনি আসলে একটা অমানুষ। ব্যান্ডেজ করে দেন। অনুথা কিছুক্ষণ রাগে ফুসফুস করে। আবার মুসাবের আহত হাত দেখে নিজের কাছেও খারাপ লাগে। তাই নিজের কঠোরতা দমিয়ে রেখে বলল, ডাক্তারদের নিকট সব রোগী সমান, কারণে আপনাকে সামান্য হেল্প করতেই পারি। মৃদু হাসি মুসাব। চোখ দিয়ে ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। নিজে গিয়ে গাড়িতে বসে। অনুথা কিছুটা ইতস্তত করে। মনের সাথে যুদ্ধ করে গাড়িতে উঠে বসে। মুসাব নিজে থেকে ফার্স্ট এড বক্স এগিয়ে দেয়। কোনো বাক্য ব্যয় না করে হাত এগিয়ে দেয়। গুলিটা মাংস ছুঁয়ে বের হয়ে গিয়েছে। অনুথা ক্ষতস্থানে তুলা দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। মুসাব গাড়িতে উঠে ডোর লক করেছিল, যার কারণে কাজ শেষ হলো বের হতে পারে না রমণী। এদিকে ফোনের মাঝে ডুবে আছে লোকটা। কি এত কাজ করছে কে জানে। শেষমেশ বিরক্ত হয়ে অনুথা বলল, ডোর আনলক করেন, আমার কাজ আছে। এই যাত্রায় মোবাইল রাখে মুসাব। অলস ভঙ্গিতে অনুথার দিকে তাকায়। মেয়েটার গালে এখনো রক্তের চিহ্ন আছে। মুসাব অনুথার কথাকে পাত্তা না দিয়ে রুমাল বের করে হালকা ভিজিয়ে নেয়। রমণীর দিকে এগিয়ে আসতে নিলে পেছনে সরে যায় সে। রাগত্ব স্বরে সুধর, সমস্যা কি? ডোর আনলক করতে বলছি, কাছে আসেন কেন? কথা শেষ করার আগে কষে একটা ধমক দেয় মুসাব। কাছে এগিয়ে এসে গাল চেপে ধরে। সব জায়গায় পাকনামি করতে যাবেন না অনুত্থা ইবনাত। আমি ভুলে যাইনি কিছু, সো বি কেয়ারফুল। কথা শেষ করে রুমাল দিয়ে রক্তগুলো মুছে দেয় লোকটা। পরপর অনুথার গালে নিজে খসখসে ঠোঁট জোড়া চেপে ধরে। আকস্মিক ঘটনায় হকচকে যায় অনুথা। চোখ বড় বড় করে মুসাবের দিকে তাকালে সে বলে ওঠে, এরকম কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আপনার উল্টাপাল্টা ভাবার কারণে সেটা সত্য করে দিলাম। ইউ শুড গো নাও। রাগে গা পিত্তি জ্বলে ওঠে অনুথার। দাঁতে দাঁত চেপে বলল, পবিত্র পানি কোথায় পাবো বলেন তো? নোংরা গলাটা পরিষ্কার করতে হবে তো। চেঁচিয়ে ওঠে মুসাব। অনুথার গলা টিপে ধরে বলে, ভুলে যাবেন না আপনি একটা ছেলের সাথে লাগতে আসছেন। এর পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। নিজেকে খুব চালাক মনে করবেন না অনুত্থা ইবনাত, নয়তো এখন তো আপনার গাল নোংরা হয়েছে, তখন। কথা শেষ না করে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসে মুসাব। বাকি কথা বুঝে নেয় অনুত্থা। ঘৃণার চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। পার্টি অফিসের একটা মিটিং আছে মুসাব। জরুরি মিটিং। পূর্ণ মনোযোগ সেখানেই বিদ্যমান আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজের অংশটা মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দেয়। ব্যথায় টনটন করলো সেদিকে কোনো খেয়াল নাই লোকটার। দুই হাত নাচিয়ে দিব্যি ভাষণ দিচ্ছে। আকস্মিক টেবিল কেঁপে ওঠে। মনোযোগ বিনষ্ট হওয়াতে বিরক্ত হয় মুসাব। নিজের ফোন ভাইব্রেট হচ্ছে। নাহিদ কল দিয়েছে। ছেলেটাকে অনুথার খোঁজখবর নিতে বলেছে। সেসব সম্পর্কে কিছু শোনার আশায় বিরক্ত ভাব পাশে রেখে ফোন রিসিভ করে কানে ধরে। ভাই, ম্যামের বিয়ে ঠিক হয়েছে। শুনেছি ওনার বাবা মা কেউ রাজি না, কিন্তু ম্যাম জেদ করেছে এখনই নাকি বিয়ে করবে।
আস্ত একটা জেদের গোডাউন এই রমণী, সব জায়গায় নিজের কৃতিত্ব ফলাতে চায়। মুসাব চুপ থেকে কিছুক্ষণ ভেবে প্রশ্ন করলো। কোন হনুমানের গলায় ঝুলতে চাই? অপর প্রান্তে নাহিদ কিছুটা ভরকে যায়। তার ভাই কি এভাবে কখনো কথা বলতে দেখেনি সে। এক নারীর সংস্পর্শে সে কত পরিবর্তন ভেবে মিটিমিটি হাসে ছেলেটা, তড়িঘড়ি করে উগরে দেয়। ছেলেটার নাম প্রীতম, ম্যামের কলিগ। এখন তোমাকে কি করতে হবে সেটা নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না, রাইট? জি ভাই। গুড, নিজের কাজ শেষ করো। কল কেটে দেয় মুসাব। ভেতরটা তেতো হয়ে গিয়েছে, চাইলেও মিটিংয়ে পুনরায় মনোযোগ দিতে পারে না। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এই এক মানবী তার সুন্দর রুটিনটা এলোমেলো করে দিয়েছে। এত সহজে ছেড়ে দিবি বুঝি? ডিউটি শেষ করে হাসপাতাল থেকে কেবল বের হয়েছে অনুত্থা। সন্ধ্যা হয়ে এসেছে। সাধারণত এরকম সন্ধ্যা হলে মুগ্ধ এসে তাকে নিয়ে যায়। আজ ভাইকে পার্কিংয়ে না দেখে অবাক হয় বটে। মনে কুকাইতে থাকে, ভাইয়ের কিছু হয়নি তো? ঝটফট ফোন লাগায় মুগ্ধকে। 2 বার রিং হতে কল রিসিভ হয়। ভেসে আসে মুগ্ধর কণ্ঠস্বর। হাফ ছেড়ে বাঁচে অনুত্থা। কোথায় তুমি মুগ্ধ? নিচে আসো নিজে। মুগ্ধ বিস্মিত স্বরে জবাব দেয়। ছোট মামা তো বললো তুমি নাকি নানু বাড়ি যাবে, তোমাকে ড্রপ করে নিবে মামা, তাই তো আমাকে আসতে নিষেধ করলো। আপনা আপনি ব্রু কুচকে যায় অনুত্থার। আগের বার একবার যখন মুসাব তাকে তুলে নিয়ে গিয়েছিল তখনও একই কাজ করেছিল তার মামা আফজাল হোসেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে না তো? তার বিয়ের কথা চলছে। ওর কেন জানি মনে হচ্ছে সে যদি দ্রুত বিয়ে করে না নেয় তবে মুসাব তার কোনো একটা ক্ষতি তো করে বসতেই পারে। ফলস্বরূপ নিজের কলিগ প্রীতম বিয়ের প্রপোজাল দিতে অ্যাকসেপ্ট করে নেয় রমণী। সেসব বিষয় টের পেয়ে যায়নি তো মুসাব। এসব ভেবেই বুকের ভেতর ধুকপুক করে ওঠে অনুত্থার। শুকনো ঢোক গেলে মুগ্ধকে বলল, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি সত্যিই যাব কিনা। আর তো পার্কিংয়ে ছিল অনুত্থা। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। মাগরিবের আজান পড়েছে বহু আগে। হঠাৎ পেছন থেকে কেউ একজন মোবাইল টেনে নিয়ে যায়। চমকে ওঠে অনুত্থা। পেছনে তাকানোর সুযোগ হয়ে ওঠে না। তার আগেই মাথা চক্কর দিয়ে ওঠে। চোখে নেমে আসে অমানিসা। গিটারে এলোমেলো হাত চালায় মুগ্ধ। মাথা ভনভন করছে। গতকাল সারা রাত এক ফোঁটাও ঘুমোয়নি। এখন ঘুমাতে মন চায় না। তাকে ঘিরে আছে বন্ধু বান্ধবেরা। সকলেই আড্ডায় মেতে উঠেছে। মুগ্ধ সকলের মধ্যমণি। সবাই মিলে মুগ্ধকে জোরাজোরি করেছে একটা গান গাওয়ার জন্য। ওইদিকে অল্প দূরে মিথা সহ ওদের দলবল বসে আছে। মেয়েটা একটু পরপর আর চোখে এদিকে তাকায়। কোনো কিছুই নজর এড়াতে পারে না মুগ্ধর চোখে। সে যদি এখন গান শুরু করে তবে ওদের আড্ডা মহলে ভেঙে সবাই এখানে ভিড় জমাবে ভেবে মৃদু হাসে ছেলেটা। গিটারে সুর তুলে গান শুরু করে। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে জ্বলে যাব। আমি সেই নৌকো হব যে তোমায় পার করে, নিজেই ডুবে যাব। গানটি গাইল মুগ্ধ। নিজের সবটুকু আবেগ অনুভূতি মিশিয়ে গানটা শেষ করে মুগ্ধ। গানটা যাকে ডেডিকেট করে গাওয়া হয়েছে সেই রমণী অনিমেষ তার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে বিস্ময়ের ভাব। মিটিমিটি হেসে উঠে দাঁড়ায় মুগ্ধ। দ্রুত প্রস্থান করে সেথা হতে। অনুত্থার যখন জ্ঞান ফিরে তখন চারদিকে আলোকিত হয়ে গিয়েছে। চোখ বন্ধ করেই ভাবে তার সাথে কি ঘটেছিল। সে পার্কিংয়ে ছিল এবং তখন রাত ছিল। এখন দিনের আলো ফুটেছে মানে অনেক ঘন্টা সে অচেতন ছিল। ভেবেই সতর্কভাবে চোখ মেলে সে। নিজেকে আবিষ্কার করে একজনের বাহু ডোরে। নিমিষেই চোখ বড় বড় হয়েছে অনুত্থার। এই পুরুষ কে হতে পারে? তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। অনুত্থা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। আকস্মিক নজর আসে আগন্তুকের ডান হাত, শুভ্র রঙের ব্যান্ডেজ মোড়ানো। চিনতে অসুবিধা হয় না রমণীর। নিজেকে তার বাহু ডোরে পেয়ে গা ঘিন ঘিন করে ওঠে। সে 2 দিন পরে অন্য একজনের বউ হবে, অথচ আজ কি না। শক্ত করে চোখ বন্ধ করে নেয় অনুত্থা। টলমলে চোখের জল এক হাতে মুছে নেয়। নিজেকে যথেষ্ট শক্ত করে নেয়। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে বরাবরের মতোই ব্যর্থ হয়। বেশ রাগ হয় রমণীর। মুসাবের আহত জায়গায় জোরে চাপ দেয়। ব্যথায় কুকড়ে ওঠে লোকটা। হাত আলগা করতেই সরে যায় অনুত্থা। চোখের পলকে উঠে বসে। ঘুম ঘুম চোখ মেলে তাকায় মুসাব। চোখে এখনো রাজ্যের ঘুম। অনুত্থার দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, সকাল সকাল কি শুরু করছেন? আমি এখানে কেন? কি চান আপনি? লজ্জা লাগে না আপনার? একে তো তুলে এনেছেন, তার উপর সারা রাত আমি আপনার বুকে ছিলাম। এসব কি ধরনের অসভ্যতামি? অলসভাবে আড়মোড়া ভেঙে উঠে বসে মুসাব। শুভ্র রঙের ব্যান্ডেজ গলিয়ে রক্ত বের হতে শুরু করেছে। কাঁচা ক্ষতস্থানে পুনরায় আঘাত পেয়েছে। কি নিষ্ঠুর রমণী। মুসাব হাত থেকে নজর ফিরে অনুত্থার দিকে তাকায়। হাই তুলতে তুলতে শুধোয়, আমি আপনার বুকে ছিলাম নাকি আপনি আমার বুকে ছিলেন? তাহলে কিভাবে বলেন আমি আপনাকে? শাট আপ। মুসাবকে কথা শেষ করতে না দিয়ে ধমকে উঠে অনুত্থা। অথচ রমণীর ধমক গায়ে মাখে না মানব। মানবীকে আরেকটু শাসানোর জন্য বলে,
মানুষ তো বউয়ের সাথে কত কি করে, আমি তো কেবল বুকে নিয়ে ঘুমিয়েছি। আপনি চাইলে বাকি সবও করতে পারি, আমার কোনো আপত্তি নেই। কথা শেষে চোখ টিপে মুসাব। বিস্ময়ে হতবাক হয়ে যায় রমণী, মুখ থেকে শব্দ বের করতে ভুলে যায়। মুগ্ধ যখন বাড়ি ফিরে তখন বেশ রাত হয়েছে। অনুথার বাবা আরশ রহমান ছেলে মেয়ে টেনশনে মাথায় হাত দিয়ে বসে আছে। অনুথার মোবাইল বন্ধ, এদিকে মুগ্ধকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। মুগ্ধ যখন ঘরে ঢুকে তখনই তাকে ঘিরে ধরে আরশ রহমান আর ওর মা। মুগ্ধ হুট করে ওনাদের দেখে ভড়কে যায়। সে কোনো অপরাধ করেছে কিনা মনে পড়ছে না। তখনই আরশ রহমান চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, তুমি একা কেন? অনুমা কোথায়? আর ওর ফোন বন্ধ কেন? আকস্মিক এতগুলো প্রশ্নের কবলে পড়ে হকচকে যায় মুগ্ধ। একটার পর একটা জবাব গুছিয়ে নিয়ে বলল, আপুকে তো মামা নিয়ে গিয়েছে, বললো আজ নানুর বাসায় থাকবে। আরশ রহমানের রাগ হয় বেশ। ওদের হুটহাট এভাবে মেয়েকে নিয়ে যাওয়া ওনার মোটেও পছন্দ না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। আদরের মেয়েকে নিয়ে বেশ চিন্তা হয় ওনার। নিজের রাগকে চাপা দিয়ে বলল, ফোন বন্ধ করে রাখছো কেন? আপুর সাথে আমার কথা হয়েছে, কথার মাঝে হঠাৎ ফোন কেটে গিয়েছিল। পরে মামা ফোন করে বলেছে আপুর ফোনের চার্জ শেষ, সে এখন নানুর বাসায় আছে। নানু বাড়ি আছে মানে ঠিকঠাক আছে, এটুকু বিশেষ মনে রাখে আরশ রহমান। কিন্তু তারপরও নিজের একমাত্র মেয়ে, সবটুকু আদর স্নেহ দিয়ে বড় করেছে তাকে, মনে কুগাইতে থাকে। স্ত্রীর দিকে এক নজর তাকে প্রস্থান করে। মুগ্ধ নিজের রুমে চলে যায়। মুসাবের কথা শুনে কিছুটা লজ্জা আর কিছুটা রাগ ঘিরে ধরে। তারপরও মাথায় হাত দিয়ে বসে আছে অনুত্থা। কোনোভাবেই কিছু মেলাতে পারছে না সে। মুসাবের সাথে ওর বিয়ে হয়েছে কোন দিন, এটা ভেবে কুল কিনারা পায় না। মুসাব তখন বেডে হেলান দিয়ে বসেছিল। একটু পরপর অনুত্থাকে পরখ করে নিচ্ছে। রমণীর চোখে মুখে বিস্ময় ভাব খেলা করছে। দুষ্টু হাসে মুসাব। তাকে আরেকটু চমকে দিতে বলে, কাজী সাহেব, বাহিরে অবস্থান করছে মিসেস অনুত্থা এহসান, চলেন ইসলামী মতে বিয়ে করে নেই। পাশ থেকে বালিশ নিয়ে মুসাবের দিকে ছুঁড়ে মারে অনুত্থা। মুসাব বালিশটা আঁকড়ে নেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার উপর এই লোক মজা নিচ্ছে। হিসিয়ে বলল, আপনাকে আমি বিয়ে করিনি, উল্টোপাল্টা একটা বলে দিবেন আর আমি মেনে নেব? হুহা করে হেসে ওঠে মুসাব। একটা কাগজের ফটোকপি অনুত্তার হাতে ধরিয়ে দেয়। তাতে চোখ বুলিয়ে আকাশ থেকে পড়ে যেন রমণী কাবিননামা, যাতে তার সিগনেচারও আছে। দেখে নকল মনে হচ্ছে না। অবাক চাহনিতে মুসাবের দিকে তাকায়। লোকটা আকস্মিক কেমন গম্ভীর হয়ে গিয়েছে। নিজের গাম্ভীর্য ভাব ধরে রেখেই শুধালো, আমি মানুষটা কি কি করতে পারি সে সম্পর্কে আপনার ধারণা খুব কম মিসেস এহসান। রেজিস্ট্রি পেপারে কখন সিগনেচার করেছেন মনে পড়ে? ভাবনায় পড়ে যায় অনুত্থা। পরপর এতগুলো শখ পেয়ে বিস্ময়ে মুখ হয়ে গিয়েছে মানবী। হসপিটালের কোনো পেপারে সাইন করতে গিয়ে হয়তো না দেখি এখানে করে দিয়েছে। এতটুকু ধারণা হচ্ছে তার। নিজের বোকামিতে নিজেকে চড় দিতে ইচ্ছে করে। দুঃখে কষ্টে কান্না পাচ্ছে তার। চোখ টলমল করে ওঠে। মুসাবের দিকে ছলছল চোখে তাকিয়ে কঠোর স্বরে আওড়া, আমি আপনাকে জীবনেও মেনে নিব না। পলিটিক্স আমি পছন্দ করি না। তার উপর মানুষটা যদি আপনি হন তাহলে তো আরও আগে না মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। নিজেকে স্বাভাবিক রাখে মুসাব। হেসে খেলেই উত্তর দেয়, বিয়ে করবেন না এটা কেমন কথা মিসেস এহসান? আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। বললাম না প্রয়োজনে মরে যাব, তারপরও আপনার সাথে সংসার করব না। আমার মনে হয় না আপনি তা করবেন। আপনার না হয় জীবনের প্রতি মায়া নেই, কিন্তু নিজের মা বাবা আর ভাইকে তো ভালোবাসেন, তাই না? খবরদার, ওদের কথা মুখেও আনবেন না, শেষ করে দিব। পুনরায় হেসে ফেলে মুসাব। হাসতে হাসতে বলে ওঠে, আমি তো আপনার সাথে সংসার করতে আগ্রহী, একদম স্পেশাল সংসার। এখন আপনি তা না চাইলে কিভাবে হয়? চলেন বাকি কাজটাও শেষ করে ফেলি। অসম্ভব। বলে দুই হাত ধরে চিটকে সরে যায় অনুত্থা। মুসাব বুঝিয়ে বলার নয় বলে, দেখো অনুত্থা ইবনাথ, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি নিশ্চয়ই বাংলা কথাটা বুঝতে পারছো। অবৈধভাবে সংসার করতে চাও। আপনি থেকেই হঠাৎ তুমিতে আসায় বেশ ভয় পায় অনুত্থা। বুঝতে পারে মুসাব চটে গেছে বেশ। নিজেকে অসহায় লাগে অনেক। সে নামক প্রাণীটাকে কেউ বুঝতে পারে না কেন? সারা রাত একটা মেয়ের সাথে একই বেডের থেকেও সেটাকে অবৈধ মনে হয়নি, এখন বৈধতা খুঁজতে আসেন? মনে মনে হাসে মুসাব। সে কখন রুমে এসেছে টেরি পায়নি রমণী। নিজে থেকে খোলাসা করার ইচ্ছে হয় না আর, বরং অনুত্থাকে তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে বাহিরে আসো। এক কথা আমার যেন দুইবার বলতে না হয়। আগের বার যা নাটক করেছো এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। অনুথা মনে মনে ভাবে, আপনাকে যদি সত্যি আমার বিয়ে করতে হয় তবে আপনার বাকি জীবনটা খুব একটা সুখকর হবে না।
ইশতিয়াক, এহসান, মুসাব। আমি মানুষটা খুব একটা ভালো না। কথা শেষ করে বসে থাকে না মুসাব। অনেক কাজ বাকি আছে তার। সব দিক সামলে সবার মতামত নিয়ে তবেই বিয়েটা হবে। মনের রানীকে নিজের করতে হলে যা যা বাধা পার করতে হয় সব কিছু করবে সে। মনে মনে আওড়ায়। বলো পৃথিবী আমার চাঁদকে পেয়ে আমার কতটুকু খুশি হওয়া উচিত? তাকে নিজের করে নেওয়াতে কি কি উজাড় করে দিতে হবে তোমায়? আমি সব বিসর্জন দিতে প্রস্তুত আছি। তুমি কেবল তাকে আমার করে দাও। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল মৃত্তিকে স্পর্শ করার পূর্বেই তা মুছে ফেলে মুসাব। মুচকে এসে বিড়বিড় করে বলে, পৃথিবীর সব কিছু একদিকে, তোমার জন্য আমার পৃথিবী অন্যদিকে। প্রাণ, তুমি আমার দুর্বলতা না হয়ে শক্তি হও। বারবার এভাবে দুর্বল করে দিও না। একটা নতুন জীবন, নতুন অধ্যায়। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে কপত কপতি। মুসাব এক ধ্যানে অনুত্থার মুখের দিকে তাকিয়েছে। সরল স্নিগ্ধ মুখায়ব দেখে কেউ বলবে না মেয়েটা ধানি লঙ্কা। কি ঝাঁজ বাপরে, তেজে আশেপাশে ঘেঁষা যায় না। তাদের বিয়ে হয়েছে অনেকক্ষণ হয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো অনুথার বাবা, মা আর মুগ্ধ সবাই এখানে উপস্থিত ছিল। অনুথা বাবাকে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তাছাড়া ছিল মুসাবের বাবা আর অনুথার মামা। ওনারা অনেক আগেই বিদায় নিয়েছে। থেকে গিয়েছে আরশ রহমান, মুগ্ধ আর পূর্ণা রহমান। তখন থেকে চুপ করে বসে আছে মেয়েটা। মুসাব নিজেও কি বলবে খুঁজে পায় না। তারা দুজন এক পাশে বসে আছে আর অনুথার পরিবার অন্য পাশে বসে আছে। কথা বললে শুনতে পাবে না। মুসাবের অনেক কাজ পড়ে আছে। ওর পেছনে সময় নষ্ট করে লাভ নাই। সঠিক সময় আসলে এমনিই সব ঠিক হবে। অনুথা ধৈর্যহারা হয়ে উঠে দাঁড়ায়। নীরবে প্রস্থান করতে চাইলে বাধা দেয় মুসাব। হাত টেনে ধরে। এতে যেন মানবী আরো বেশি রেগে যায়। মুসাব ওর রাগের তোয়াক্কা না করে বলল, কোথায় যাচ্ছ? বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? লিসেন ইশতিয়াক, এহসান, মুসাব, এই বিয়ের কথা যদি কেউ জানে তাহলে আপনি সেদিন আমার আসল রূপ দেখবেন। হেসে ফেলে মুসাব। ওদরেই বসেছিল অনুথার বাবা আরশ রহমান আর পূর্ণা রহমান। মুসাব তাদের দিকে তাকিয়ে বলল, যাদের জানা উচিত তারা অলরেডি জানে, আর কাউকে জানানোর প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তুমি কোথাও না গিয়ে বরং তাদের সাথে আলোচনা করো, মাথা ঠান্ডা হবে। হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় অনুথা। গটগট পায়ে এগিয়ে যায় আরশ রহমানের দিকে। ভদ্রলোক মেয়েকে দেখে উঠে দাঁড়ায়। মানবী বাবাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঝাঁপিয়ে পড়ে তার বুকে। হুহু করে কেঁদে ওঠে। এভাবে কেঁদো না মামনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হেঁচকি তুলে কাঁদে অনুথা। সেভাবেই বলে, একজন পলিটিশিয়ানকে বিয়ে করে আমার কি ভালো হয়েছে বাবা? আমি এই জিনিসটা পছন্দ করি না। তার উপর ওই লোকটা মোটেও ভালো না। অনুথার বাবা মেয়ের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে বলে, তুমি হয়তো শুরু থেকে তাকে খারাপ নজরে দেখেছো। হতে পারে তার খারাপ কাজগুলো তোমার চোখে পড়েছে। খারাপের আড়ালে ভালো লুকিয়ে থাকে, সেটাকে খুঁজে বের করো। আমার মেয়ে বুদ্ধিমান, তোমার উপর আমার ভরসা আছে। তুমি খুব দ্রুত সব বুঝতে পারবে। আরশ রহমান মেয়ের চোখের পানি মুছে দেয়। পূর্ণা রহমান এগিয়ে এসে মেয়ের পাশে বসে, হাত আঁকড়ে ধরে শুধোয়। একটা বিয়ে ভাঙা আর ইমারত ভাঙা সমান অনু। তোদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজি না হয়ে উপায় ছিল না। তোর মামার সাথে ওদের সম্পর্ক খুব ভালো, বলতে গেলে ছোটবেলা থেকেই ওদের সাথে চলাফেরা। তাই উনি জানে মুসাবের পরিবার কেমন। অসহায় অনুভব হয় অনুথার। মায়ের দিকে করুণ চাহনিতে ছেয়ে বলে, আমার কি করা উচিত বলো না? আমি কিছুতেই তাকে মেনে নিতে পারছি না, বা পারবো বলেও মনে হয় না। আরশ রহমান আওড়ায়, শোনো মা, তুমি জানো আমি তোমার ভালো চেয়েই বলেছি। আমি জানি তুমি জীবনে অনেক কিছুই করতে চাও, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য আছে। আমি চাই তুমি জীবনে সফল হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের পরিচয়ে পরিচিত হও। কিন্তু জীবনের কিছু সময় আছে যেখানে সঠিক সঙ্গী থাকা, একজন ভালো বন্ধুর মতো পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, এটা জীবনের একটি অংশ। একজন সঙ্গী জীবনে উৎসাহ দেয়, সুখে দুঃখে পাশে থাকে, আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। আমি চাই তোমার এই নতুন পথ চলা আনন্দময় হোক। অনুথা কিছু বলে না, নীরবে সম্মতি জানায়। কেন জানি মনে হচ্ছে ওদের কারো কথাই ওর উপর প্রভাব ফেলছে না। মুসাবের খারাপ রূপটাই ওর চোখে বারবার ধরা দিচ্ছে। কথাবার্তা শেষ করে ওনারা চলে যায়। পুরোটা সময় মুগ্ধ চুপ করে বসেছিল। মুসাবকে সে আইডল হিসেবে মানল, বোনের সাথে করা এমন আচরণ তার ভালো লাগেনি। মুসাব কেন এরকমটা করেছে? সত্যিই কি সে অনুথাকে ভালোবাসে?
অনুত্থা মাত্র শাওয়ার নিয়ে বের হলো। ওর পরিবারের সবাই বাড়িতে ফিরে গিয়েছে বহুক্ষণ। এ বাড়িতে কেবল অনুত্থা আর মুসাব আছে, আর কিছু স্টাফ আছে। অনুত্থা ওয়াশরুম থেকে বের হয়ে মুসাবকে খেয়াল করে, কিছু ফাইল চেক করছে। সে বের হতেই তার হাতে একটা চেক দেয়। অনুত্থা বুঝতে পারে এটা কাবিনের টাকা হয়তো। তারপরও শিওর হওয়ার জন্য প্রশ্নবোধক চাহনিতে ওর দিকে তাকালে সে বলে, কাবিনের টাকা। মুসাব কথা শেষ করে না, সেকেন্ডের মাঝে পুনরায় প্রশ্ন করে, তোমার কোনো যমজ বোন আছে? বিরক্ত হয় অনুত্থা। আবার শুরু হয়েছে ছেলেবাজ বলা, ছবির কথা বলা। সে নাক মুখ কুচকে বলে, ফাজলামি করবেন না, আমার এসব কিছুই নাই, আপনি দূরে থাকুন আমার থেকে। মুসাব এগিয়ে আসে ওর দিকে। অনুথা মনে মনে ভাবে, অন্য কাউকে ভেবে অনুথাকে বিয়ে করে ফেলেনি তো মুসাব। লোকটা ততক্ষণে অনেকটা নিকটে চলে এসেছে। ডান হাত কোমরে চলে যায়। ছটফট করে ওঠে অনুথা। মুসাব কোমরে স্লাইড করতে করতে মিটিমিটি হেসে সুদ হয়। কারো সিকুয়েক হিসেবে তোমাকে বেছে নেইনি আমি, তুমি হিসাবেই তোমাকে নিজের করেছি। অনুথা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। মুসাব শক্ত করে চেপে ধরে। কিছু বলতে গেলে অনুথা রেগে মেগে বলে, আপনার হাতে কাটা মেশানো থাকে, স্পর্শ করলেই সারা শরীর জ্বলে ওঠে। কোথাও যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মুসাব বিস্ফোরিত চোখে অনুথার দিকে তাকায়। বুঝতে অসুবিধা হয় না কি ইন্ডিকেট করে কথাটা বলেছে অনুথা। ওর তাকানো দেখেও না দেখার ভান করে অনুথা। মুসাবের ধরে রাখা হাতে কামড় বসিয়ে দেয়। হাত ছেড়ে দেওয়া অবধি রমণী কামড়ে ধরে রাখে। শেষে সহ্য করতে না পেরে ছেড়ে দেয় মুসাব। ব্যথায় চোখের কোনো জল জমে, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। চোখের জল লুকিয়ে হাসি মুখে তাকায় ওর দিকে। নির্দ্বিধায় বলে ওঠে, বিহঙ্গ, তুমি উড়ে বেড়াও, শ্রান্ত হয়ে এই নিরেই ফিরে আসতে হবে। অনুথা বেডের এক কোণে নীরবে বসে আছে। তার চোখ দুটো মুসাবের দিকে নিবদ্ধ। সে যেন মুসাবের প্রতিটি ভাব, প্রতিটি আবেগের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছে। মৃদু আলোয় তার মুখের এক পাশ আলোকিত হয়ে উঠেছে, আর অন্য পাশে একটা চাপা বিষণ্ণতা যেন ছায়া ফেলেছে। অনুথার মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে। মুসাবের চোখের গভীরতা, বিষণ্ণতা এবং তার নীরব উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে কোনো চাপা যন্ত্রণার। তার মনে হয় সোশ্যাল সমস্যাটার ব্যাপারে মুসাবের কাছে জানতে চাইবে, কিন্তু দ্বিধা কাজ করে। এই প্রশ্ন কি তাকে আরো কষ্ট দেবে? মুসাব কি নিজের মনের কথা খোলাসা করবে? পরক্ষণে মনে দ্বিধাদ্বন্দ্ব পাশ কাটিয়ে প্রশ্ন করে, আপনি কি সত্যি আমায় 5 বছর আগে থেকে চিনেন? সোশ্যাল প্রবলেমটা কি বলবেন আমায়? অনুত্থান নরম স্বরে অবাক হয়ে তার পানে তাকায় মুসাব। মুসাব একটু থেমে অনুত্থার দিকে তাকায়। তার চোখে এক ধরনের গভীরতা ফুটে ওঠে, যেন অনেক দিন ধরে চেপে রাখা কিছু আজ মুক্তি পেতে চায়। সে ধীরে ধীরে বলে, আমিও পালাতে চেয়েছিলাম অনুদ্ধা, পরিবার, দায়িত্ব, সম্পর্ক, সবকিছু থেকেই। অনুত্থা চুপচাপ মুসাবের কথা শুনে। মুসাব নিজের অতীতের অন্ধকার অংশটুকু বের করে আনার সাহস খুঁজে পায়। 5 বছর আগে যখন আমার মা চলে গেলেন, আমার মনে হলো যেন সব শূন্য হয়ে গেছে। আমার নিজের জন্য কিছু করার সাহস ছিল না। সেই সময় আমার জীবনটা ঘুরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। পরিবারের প্রত্যাশা, সমাজের চাপ, সবকিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে মুসাব বলে, অবশেষে বুঝলাম পালানো কোনো সমাধান নয়, নিজেকে তৈরি করতে হবে, সেই শূন্যতার সঙ্গ সহ্য করতে হবে। তবে এখনো মাঝে মাঝে মনে হয় কিছুই বদলায়নি, তবু চেষ্টা করে যাচ্ছি। এর মাঝে একটা মেয়ে আমার জীবনে আসে, মেসেঞ্জারে নক দেয়। অপরিচিত একটা মেয়ে একটা ছেলেকে নক দিয়ে কথা বলছে। ব্যাপারটাতে আমি অবাক হই বটে, তারপরও মেয়েটার মিশুকে স্বভাব, চঞ্চলতার প্রেমে পড়ে যাই আমি। এটাকে আমি বাস্তবে চিনতাম। দুজনের ব্যক্তিত্ব দুই জায়গায় দুই রকম, তারপরও ভাবি হতেই পারে এমনটা স্বাভাবিক। মেয়েটার সাথে আমার খুব বেশি ফোনে কথা হতো না, বেশিরভাগ সময় মেসেজে কথা বলতাম। 1 মাসে মেয়েটা আমার কাছে বেশ টাকা পয়সাও নেয়। তার কিছুদিন পর ব্রেকআপ করে। আমি আইডি হ্যাক করে নেই ওর, দেখে আমার মতোই হাজারটা ছেলের সাথে এইভাবে কথা বলে টাকা হাতিয়ে নেয়। তখন এটা ট্রেন্ড ছিল। আমার বেশ রাগ। ব্রেকআপ করে নিলেও আমি তাকে ছেড়ে দেইনি। যোগাযোগ বন্ধ হলেও তার খবরাখবর আমি রাখতাম। সেই সময়ে অতটা ভালো করে খোঁজ খবর নেইনি। এক সময় জানতে পারি যে মেয়েটার সাথে আমি চ্যাটিং করি সে আসলে ওই মেয়ে না। যাই হোক, বাদ দাও এসব। বিয়ে করেছো, সংসার করো। মুসাবের এই দীর্ঘশ্বাস যেন জীবনের নানা পর্যায়ের ভাঙা করা আশা নিরাশার প্রতিচ্ছবি। তার কণ্ঠে হতাশা, অভিমান আর খানিকটা বেদনার ছোঁয়া স্পষ্ট। সে জানে তার ভুল ছিল, হয়তো একটু বেশি বিশ্বাস করেছিল, হয়তো অন্ধভাবে। তবুও সেই সময়টা তার জীবনে একটা অদ্ভুত শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। অনুত্থা মুখ বনে বসে আছে, বুঝতে পারে ব্যাপারটা তাকে ঘিরেই। মুসাব তাকে ফেসবুক বাদে এমনিতেও চিনত। এখানে তার কি বলা উচিত নিজে বুঝতে পারে না। কথাগুলো হয়তো প্রত্যাশিত ছিল, কিন্তু এখন নিজের কাছে কেমন অদ্ভুত লাগছে। অন্য মেয়ে ভেবে অনুথাকে জাজ করা হয়েছে।
অনুত্থা থমকে বসেছিল। মুসাব কখন তার পাশে এসে বসেছে খেয়াল করেনি। হাতে হ্যাচকা টানতে একেবারে ওর বুকে আছড়ে পড়ে সে। মুসাব একটু কাছে সরে এসে অনুত্থার মুখের দিকে তাকালো, চোখে যেন এক ধরনের কোমল আকুতি। তার হাতটা অনুত্থার গালের কাছে এনে আলতোভাবে ছুঁয়ে বলল, তুমি জানো, তুমি যখন এমনভাবে চুপ করে থাকো তখন তোমাকে আরো বেশি আপন করে কাছে পেতে ইচ্ছে করে। অনুত্থার হৃদয় যেন একটু দ্রুত স্পন্দিত হতে লাগলো। মুসাবের স্পর্শে তার মুখ গরম হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফেললো, কিন্তু মুসাব আস্তে করে তার চিবুকে হাত রেখে বলল, অনুত্থা, আমার দিকে তাকাও। আজ তোমার এই নীরবতাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সুর। সবকিছু ভুলে যাও। অনুত্থা এক পলক মুসাবের গভীর চোখে তাকালো। দুজনের মধ্যে নীরবতার মাঝেও যেন অজানা কথাগুলো ভেসে উঠল, যা কেবল তাদের হৃদয় বুঝতে পারছে। মুসাব আস্তে করে অনুত্থার হাতটা ধরে বলল, আমার জীবনে তোমার চেয়ে সুন্দর আর কিছু নেই। অনুত্থার সরে